আর কি করে ফেলবো। এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে। পিনাকিদাকে দেখছেন না একটা লাইভ করতে যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে। কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। আপনারা কোথায় ছিলেন? আপনি গুম খুনটাকে অপরাধ মনে করেন না এখনো? এবং সেনাবাহিনী জেনারেল যারা এই সুবিধাভোগী জেনারেল তারা বাকি সব জুনিয়র অফিসার অন্যায় মনে করে। আপনি মনে করেন না হাসিনা এই অপকর্মগুলো করছে এটা অপরাধ? হিজেটা ফ্যাসিস্ট, হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট মনে করেন না? এই একজন জেনারেল আমি পরিষ্কার করে উনি মনে করেন না, তাই উনি আবল তাবল কথা বলতেছেন। এবং এই যে 1400 প্লাস 1450 মারা গেল ছাত্র আমজনতা, উনি কি মনে করেন এর অপরাধ? তাহলে উনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন কেন? উনি ভালো করে জানেন এগুলি অপরাধ, কিন্তু উনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। আমরা সবাই কিন্তু জানি গত 16 বছরে কি হয়েছে আর কি হয় নাই, কোনো কিছু তো হইতে বাকি নাই। তো এই যারা হাসিনা যে এত কিছু করতে পারলো, এত অপরাধ করতে পারলো, সব বিস্তারিত না গেলাম, করতে পারলো, তার পিছনে কারা ছিল? রাষ্ট্রযন্ত্র ছিল, পুলিশ বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, গোয়েন্দারা ছিল। সেনাবাহিনী বলতে 3 সার্ভিস এবং গোয়েন্দারা এবং আমলা, সাথে মিডিয়া, ডেইলি স্টার, প্রথম আলো ইত্যাদি ইত্যাদি আরো 2-4টা আছে। তো সবকিছু মিলিয়েই কিন্তু হাসিনাকে একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়েছিল যাতে হাসিনা অনায়াসে এগুলা সব করে যেতে পারে, তার ভারত মাতাকে সেবা দিয়ে যেতে পারে। তো আজকে যখন এই 24 জুলাই যুদ্ধের পর এত রক্তের বিনিময়ে, এত পঙ্গু আহতের বিনিময়ে যখন সময় এসেছে বিচার করার গত বিগত দিনের অপরাধগুলার, সকল হত্যার, বিশেষ করে জুলাই হত্যা এবং অন্যান্যগুলোরও বিচার হবে ইনশাল্লাহ আইসিটিতে। তো এই যে হত্যার বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে প্রায় 1 বছর বা প্লাস মাইনাস। আজকে এমন না যে 1 মাস আগে বিচার শুরু হয়েছে আজকেই হঠাৎ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে, তা কিন্তু না। ডিউ জাস্টিস করা হয়েছে। গত 1 বছরে তারা প্রক্রিয়া ফলো করেছে, আইনি প্রক্রিয়া ফলো করেছে। গুম কমিশন, আইসিটি, এরা যথাযথ প্রক্রিয়া ফলো করে ইনভেস্টিগেশন করে এবং ফরেন্সিক টেস্ট যেখানে দরকার হয়েছে, যেখানে স্থান ভিজিট করা দরকার হয়েছে, আয়নাগর ভিজিট, অন্যান্য ভিজিটের যে ইয়েগুলা, স্থানগুলা সবই ভিজিট করে তারা সরেজমিনে পরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে প্রস্তুতি নিয়ে যখন যাদেরকে মোটামুটি ভালোভাবেই প্রমাণিত হয়েছে যে এরা দোষী, তখনই কিন্তু এই ওয়ারেন্টটা ইস্যু করা হয়েছে। এমন না যে নিজের ইচ্ছায় গতকালকে কেউ কমপ্লেন দিল আজকে তার নামে ওয়ারেন্ট ইস্যু করতো, তা কিন্তু না। বাট অপরাধী চক্রের কর্মফল, এটা 1 বছরের, হ্যাঁ 1 বছরের কিছু বেশি সময়, প্রায় 13 মাসের কর্মফল। কোর্ট গঠন হতে তো সময় লেগেছে। তো ধরলাম এখানে প্রশ্ন হচ্ছে যে আরো তো অনেক গুম হয়েছে, তাদেরটা কেন হয়নি? এই কয়েকজনেরটা কেন সিলেক্টেড? কিছু এটা তারা স্টেপ বাই, আমার যেটা বিশ্বাস তারা স্টেপ বাই স্টেপ যাচ্ছে। সবগুলা তো 100 কেস তো একবারে তুলে দেওয়া যায় না। তারা যেগুলো আগে শুরু করেছে, যেগুলো আগে কনক্লুশনে আসতে পেরেছে, সেগুলোকেই তারা প্রেজেন্ট করছে সামনে। স্বাভাবিক, একটা স্টেপ বাই স্টেপ যাবে, হুইমজিক্যালি তো যাওয়া যায় না, তাইলে সেটা যথাযথ আইন ফলো করে আসতে হবে। তো সেই অনুযায়ী তারা এই কয়েকটা নাম তারা সামনে দিয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু করেছে। তো এখানে অন্য যারা অপরাধী চক্র, হাসিনার লেসপেন্সাররা যারা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে, ইভেন আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী তো যারা এখনো বসা আছে, তাদের একটু কেমন গা জ্বলে বা গায়ে লাগে, আত্মসম্মানে লাগে। আচ্ছা, এই আত্মসম্মানে কেন লাগে ভাই? তুমি তো অপরাধ করেছো। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রতিষ্ঠান কেন অপরাধীর দায় নিবে? হ্যাঁ, তুমি বলতে পারো আদেশে কাজ করেছে, ফাইন, আদেশে কাজ করে তোমার তো লফুল কমান্ড, আনলফুল কমান্ড, ইউ আর অ্যান অফিসার, যথেষ্ট সিনিয়র অফিসার তারা।
অল অফ দেম আর এবং মেজর। হ্যাঁ, মেজর হয়তো 2-1 জন থাকতে পারে, 2-4 জন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম তো কর্নেল এন্ড অ্যাবাভ। তো তোমরা কিভাবে করলা? তোমরা কি ডিফারেন্সটা বোঝো না? লফুল কমান্ড এন্ড আনলফুল কমান্ড। তোমার পলিটিশিয়ানদের এবং হাসিনা এবং ভারতের রয়ের পা চেটেছো। তোমাদের কি মেরুদণ্ড নাই? মেধা দেয় নাই আল্লাহ? তোমরা মেধার পরীক্ষা দিয়ে আর্মিতে আসো নাই, ট্রেনিং করো নাই, এত বড় হও নাই? তাহলে তাহলে এই দায়িত্ব তোমাদের। অনেকেই তো আদেশ দিতে দেয় নাই, তারা পালন করে নাই, এরকমও লোক আছে, আমি জানি আছে, এরকম অফিসার আছে। তো তারা তো করেনি, তারা আজকে আইনের সম্মুখীন না। তোমরা লোভ লালসায় পড়েছো, বেনিফিট নিয়েছো, আকাম কুকাম করেছো, তা আল্লাহ কি সব দেখেন নাই? আল্লাহ একটা সময় গিয়ে ঠিকই ধরেন, তোমাকে আইনের আওতায় আসতেই হবে। আচ্ছা, এখন এটাকে অবশ্যই এদেরকে আইনের কাছে পৌঁছে দিতে, আইনের হাতে সাপোর্ট করতে হবে। যে কোনো প্রতিষ্ঠান কিন্তু দায় নিবে না, নেওয়া উচিত না, এবং প্রতিষ্ঠানের কেউ চায়ও না। আমি আপনাকে হলফ করে বলতে পারি, প্রতিষ্ঠানের যারা দেশপ্রেমিক অফিসার সৈনিক কেউ চাবে না এই দুর্নাম বহন করতে যুগ যুগ ধরে। তারা এই কলঙ্ক মুক্ত হতে চায়, আমি বিশ্বাস করি এবং আমি জানি এবং জোর দিয়ে বলছি যে তারা কলঙ্ক মুক্ত হতে চায়। বাংলাদেশ সেনাবাহিনী জন্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। আজকে আমরা কত বছর পার হয়ে এসেছি। সেনাবাহিনী বিশ্বের দরবারে পিস কিপিং দায়িত্ব পালনে কত সুনাম করেছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অ্যাচিভ করেছে। তো সেইখানে এই সেনাবাহিনীকে পঙ্গু করে দিয়ে দেওয়ার উদ্দেশ্য একটাই ছিল ভারতের এবং হাসিনা শেখের, যাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দেওয়া যায়, এবং তাই রেখেছিল গত 16 বছর। তো এটা তো হতে দিবে না সে দেশপ্রেমিক সেনাবাহিনী। আমার কোনো সেনাবাহিনী কোনো সদস্য দিবে না, এবং সিপাহও দিবে না, অফিসাররাও দিবে না। তো এটা গুটি কয়েক অপরাধী যারা রয়ে গেছে এখনো চাকরিতে, তারা এটাকে ভয়ে যে কি হবে, বিচার হবে, এই ভয়ে তারা এটা রেজিস্ট করার চেষ্টা করছে। গত 1 বছর ধরে রেজিস্ট করে গেছে। তারা নন কোঅপারেশন করেছে গুম কমিশনের সাথে, আইসিটির সাথে। ইউনুসকে প্রথমে ভিজিট করতে দেয় নাই, আইসিটি টিমকে ভিজিট করতে ডিলে করেছে, আলামত সাফ সাফাই করেছে, মুছে দিয়েছে, বিল্ডিং চকচকা করেছে, তারপরে তাদেরকে ভিজিট দিয়েছে। তারপর আবার সেখানে বালতিতে বোমা রেখেছিল। মানে কত রকম হরকত তারা করেছে। তো বাট আলটিমেটলি আইন কিন্তু আইনের নিজস্ব গতিতেই চলবে, এবং 1 বছরের মাথায় এসে তারা একটা আউটপুট দিয়েছে, যেটা হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে। এই ওয়ারেন্ট ভুক্ত সকল অপরাধীকে, সকল ব্যক্তিকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় হ্যান্ড ওভার করতে হবে, এই সার্ভিং এবং রিটায়ার্ড সবাইকেই। এবং পরবর্তীতে হয়তো আরো আসবে। অনেকেই প্রশ্ন করে যে অমুকের নাই নাম কেন, তমুকের নাম তো দেখলাম না। বাট আমি তো আর কোর্টে নাই, আমি তো জানি না, বাট বিশ্বাস এটুকু করি যে পর্যায়ক্রমে সব আরো অন্যান্য অপরাধীদের নামও আসবে। তো এখানে আইন থেকে পার পাওয়ার কোনো উপায় নাই। এটা বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতি আনুগত্যতা বজায় রেখেছে যাবত, এখনো আছে, সরকারের প্রতি আনুগত্য আছে, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিছু ব্যক্তি দিয়ে মাপ করলে, মানে মাপকাঠি কিন্তু কিছু ব্যক্তির বয়ান না, বা কারো ওই প্রেস রিলিজ না। এইভাবে তো দেশ চলবে না, আর এইভাবে কেউ পাবেও না। ধন্যবাদ আপাতত এখানে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজর আফসারিন। অবশ্যই আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে, এবং আপনার কাছে আসলে শুনতে চাই যে আপনার অভিমত বা প্রতিক্রিয়া কি। গত কয়েকদিন থেকে শুধু এই আলোচনায় আমরা শুনতে পাচ্ছি যে, এবং আজকে সেনা সদর থেকে সাংবাদিকদেরকে জানানো হয়েছে, তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। তো এই যে মানে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তারপরে দেশের সেনাবাহিনী সম্পর্কে একটা প্রশ্ন উঠেছে। যদিও বলা হয়েছে যে আদালত থেকে যে এটা সেনাবাহিনীর দায় নয়, এটা ব্যক্তির অপরাধ, এবং ব্যক্তির অপরাধ হিসেবেই দেখছে। তো সব মিলে আপনার অভিমত কি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা যারা এখানে আলোচনা করছি সবাই আমার একই প্রফেশনের, আমার অনুজ, দেখে চমৎকার লাগছে। এবং বাট আমরা মানসিকভাবে খুব একটা ভালো নেই, যে কেউ চায় না তার প্রতিষ্ঠান কলুষিত হোক, এবং ব্যক্তির কারণে প্রতিষ্ঠান কলুষিত হয় না। ব্যক্তির দায় ব্যক্তিকেই নিতে হবে, তবে প্রতিষ্ঠান একেবারেই নিবে না এটাও নয়। একটা প্রতিষ্ঠানের আইন কানুন ব্যবস্থাপনা সবকিছু মিলিয়েই কিন্তু একটা ব্যক্তি গড়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় কথা কি, যে 54 বছরে আমরা এই দেশটাকে স্বাধীনভাবে পরিচালিত হতে দেখিনি। বিশেষ করে সশস্ত্র বাহিনীকে পঙ্গু করা, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার প্রচেষ্টা
প্রত্যেকটা সরকারই করেছে কম বেশি, কারণ কেউ তারা চায়নি সশস্ত্র বাহিনী শক্তিশালী হোক এবং সরকার সেটা পরিচালনা করুক। সবাই সেই পার্শ্ববর্তী দেশ, এখন আর পার্শ্ববর্তী বলে না, পরিষ্কারভাবে মানুষ বোঝে যে ভারত আমাদের শত্রু। ভারতের প্রেসক্রিপশনে আমাদের সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সকল কিছু গড়ে উঠেছিল। সেটা থেকে আমরা আমাদের প্রজন্মের এই যে বিপ্লব, যে আন্দোলন, এখানে যারা এখানে দেখতে পাচ্ছেন আমরা 4 জনই কিন্তু এই 17 বছর ফাইট করেছি। আমি হয়তো একটু কম করেছি, আরেকজন হয়তো একটু বেশি করেছে। এখানে কর্নেল ফেরদৌস আজিজ তো তার তো মাথা বোধহয় 13টা 14টা সেলাই আছে, হ্যাঁ। আর এই যে ইয়ে তো আরেকজন তো মানে আমাদের এই যে গুম কি বলে আয়না ঘরটা তো সে কয়েকবার দেখে এসেছে আমাদের ইয়ে। না স্যার, হয় নাই স্যার, হয় নাই স্যার, হয় নাই। সরকারি খরচে খেয়েছি, ইমরান বোধহয়। তো আমরা সবাই কিন্তু যোদ্ধা। হ্যাঁ বলো। ইমরানও মাঠে ছিল, হ্যাঁ ইমরান খুব স্পষ্টভাষী। আমরা সবাই সংগ্রামী, কিন্তু আমরা কিন্তু বাহিনীর জন্য সংগ্রাম করি নাই, আমরা করেছি দেশের জন্য। আমরা কিন্তু দেশকে ভালোবাসি, আমরা কিন্তু দেশেরকে সামনে রেখেই শপথ করেছিলাম। আমাদের সবার উপরে কিন্তু আমাদের দেশ। সুতরাং এই আমাদের বাহিনীতে যে কিছু কুলাঙ্গার, কিছু কতিপয় ব্যক্তি আমাদের এই বাহিনীকে কলুষিত করেছে, এর জন্য আমরা ভ্রুক্ষেপ করি না। কিন্তু দুঃখ লাগে কি যে এই স্বাধীন দেশের একটি সশস্ত্র বাহিনী স্বাধীন হতে পারেনি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের জাতীয় রক্ষী বাহিনী গড়ে উঠেছিল ভারতের প্রেসক্রিপশনে, এবং এই আমাদের র্যাবও কিন্তু অনেকটা এরকম। তো এই র্যাব এবং রক্ষী বাহিনী না গড়ে উঠলে কিন্তু মানুষ এত হত্যা হতো না, এত গুম হতো না। এগুলো করা হয়েছিল এই দেশকে দাবিয়ে রাখার জন্য। 60 বছর আগে ভাসানী বুঝতে পেরেছিলেন, উনি বলেছিলেন যে এই দেশের শত্রু ভারত, এটা যে প্রজন্ম বুঝবে সেটাই শ্রেষ্ঠ প্রজন্ম। এখন কি আপনারা সবকিছুই ভারতের উপর দায় চাপিয়ে দিয়ে আপনারা কি রক্ষা পেতে? ভারতের উপর চাপাচ্ছি না, ভারত চেষ্টা করছে, আবারও চেষ্টা করবে, কিন্তু আমরা দোষী। সেই মীর জাফর আলী খান থেকে এখন পর্যন্ত আমাদের দেশে দালাল খুব সস্তা। আমি ভারত গিয়েছি, আমি নেপাল গিয়েছি, আমেরিকা গিয়েছি, অন্যান্য দেশে গিয়েছি, কোথাও দালাল খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের দালাল খুব সস্তা। বাংলাদেশ বিনা পয়সায় দালাল পাওয়া যায়, নিজেকে অহংকার করে দালালি করে মনে করে বিরাট একটা কাজ করেছে। আজকে অনেক বড় দলের বড় নেতারাও বিদেশে দালালি করছে। এই যে আমাদের রক্তের মধ্যে যে একটা দালালের যে একটা স্পৃহা, একটা নেশা আছে, এইটা থেকে মুক্ত হতে হবে। আমাদের দালাল মুক্ত দেশ করতে হবে, আমাদের চাঁদা মুক্ত দেশ করলেই আমাদের ভালো নির্বাচন হবে। আমরা জাতি হিসাবে স্বাধীন হওয়ার যোগ্যতা অর্জন করেছি কিনা সেটাও ভেবে দেখার বিষয় আছে। নাহলে একটা সশস্ত্র বাহিনীর 2জন লেফটেন্যান্ট জেনারেল মোদির আশ্রয়ে, আমি জানি না আমার 3জন কলিগ এখানে আছে, শুনলে আমার সুইসাইড করতে হয়। আমরা যখন সুইসাইড করতে ইচ্ছে করে, আমি যখন আর্মিতে ছিলাম, আমরা যখন চাকরিতে ছিলাম, কল্পনাও করা যায়নি জেনারেল তো একটা সৈনিক গিয়ে মোদির আশ্রয় নিবে কিনা আমি ভাবতে পারি নাই। তা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শুধুমাত্র ক্ষমতা এবং ক্ষমতাকে কুক্ষিগত করা, ক্ষমতাকে ধরে রাখা, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য ভারতের আশীর্বাদে প্রেসক্রিপশনে ক্ষমতায় যাওয়া, এইসব কারণে হয়েছে। ব্যক্তি স্বার্থে হয়েছে, দলীয় স্বার্থে হয়েছে। এবং এইসব কারণে এই ধরনের যেই সশস্ত্র বাহিনী বাংলাদেশের একটা ভরসা স্থল, যেই সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে স্বাধীনতার মধ্য দিয়ে, দেশের জন্মের মধ্য দিয়ে, এই দেশ তো জাতির সাথে বেইমানি করতে পারে না। যাই করুক, আজকেও অনেক কথা হচ্ছে যে এদের নাম ডিক্লেয়ার হয়েছে, কি হবে না হবে। আমি যতদূর জানি সবাইকে ক্লোজ করা হয়েছে, সন্ধ্যার মধ্যে রাতের মধ্যে করেছে, এবং আজকে রাতের মধ্যে সিভিল প্রশাসন বা বিচারালয়ের আওতাধীন তাদেরকে হস্তান্তর করা হবে। বিচার অনুযায়ী যে দোষী হয়, সে কি রাজা না সে প্রজা না সে সেনাপতি না সে বিচারপতি, সেটা দেখার কোনো সুযোগ নাই। অপরাধীকে অপরাধী হিসাবেই দেখতে হবে। সেই অপরাধীকে অপরাধী হিসাবে বিচার করার যে সুযোগ আমাদের প্রজন্ম তৈরি করে দিয়েছে, আবু সাইদ মুগ্ধরা তৈরি করেছে,
আমি সেই সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা বারবার রক্ত দেব? আমরা 5 বছর পর পর শুধু রক্ত দেব? তো সুতরাং আমাদের বুঝতে হবে আজকে বাংলাদেশের যে ভবিষ্যৎ, বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে কিনা এটা নির্ভর করছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং সেই নির্বাচনে যদি বাংলাদেশের ভোটাররা সঠিকভাবে সঠিক ভোট দেয়, সঠিক দলকে বাছাই করতে পারে, তবে এই দেশের মুক্তি। আমরা শুধু ভাবনা চিন্তা করব এবং স্বপ্ন দেখব, তাতে কিন্তু এই দেশ সঠিক পথে যাবে না। এখন বাংলাদেশটা 5ই আগস্টের পরে এখন যে অবস্থায় আছে, আমার মনে হচ্ছে 54 বছরের মধ্যে সবচেয়ে সংকট অতিবাহিত করছে। এবং আমি বিশ্বাস করি যে আজকে যে হাসিনুর এবং আমাদের ফেরদৌস আজিজ, আমি এবং ইমরান, আমাদের মতো শত শত অফিসাররা আছে যারা দুর্নীতি করেনি, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতির ভরসায় থাকে না, তারা দেশকে ভালোবাসে। এরকম সিভিলেও বহু মানুষ আছে যারা এই দেশকে ভালোবাসে এবং দেশ ভালো দিকে ভালো অবস্থায় আসুক এটা চায়। তো সুতরাং এই দেশকে আর কখনো কেউ পরাধীন বা দেশের উপর দাদাগিরি করবে, আমি ওই এই যে আমার কলিগরা যারা আছে এখানে আমাদের, এরা যতদিন বেঁচে থাকবে আমি তো বিশ্বাস করি না যে কোনো দেশ বাংলাদেশের উপর দাদাগিরি করবে বা বাংলাদেশকে দখল করে বাংলাদেশকে তাদের অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে চালাবে। ইম্পসিবল। আপনি দেখেন যেখানে যেই দেশ 5 আগস্টের পরে জনগণের জাগরণ হয়েছে, সংস্কার যেখানে কতটুকু হয়েছে আপনারা জানেন, কিন্তু জনগণের মধ্যে যে সংস্কার হয়েছে, বিজিবি যখন সীমান্ত পহরায় দাঁড়ায় যায় তখন পাশে কাস্তে হাতে জনগণ গিয়ে বসে যায় পাশে। এর চেয়ে বেটার জনগণ, এর চেয়ে দেশপ্রেমিক জনগণ কয়টা দেশে আছে? তো সুতরাং ভয়ের কিছু নাই। আমি বলবো এই সংকট কেটে যাবে। আমি আজকে প্রসিকিউটর যিনি এইটা ঘোষণা দিয়েছেন, যারা বিচারালয়ে আছেন তাদেরকে স্যালুট জানাই। তারা সাহসিকতার সাথে কাজ করেছেন এবং স্পষ্টভাবে একটা সুষ্ঠু বিচারের জন্য এতগুলো অফিসারের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো সুতরাং দেশ সঠিক পথে চলছে, আমরা সঠিক পথে যাব এবং কোন রকম রাহুগ্রাস আমাদেরকে গ্রাস করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ তাদের শত্রুকে বুঝতে পেরেছে। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এই দেশকে দালাল মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, স্বৈরাচার মুক্ত করতে হবে। আবার অন্য কোনো স্বৈরাচার হয়ে দেশকে শোষণ করা, শাসন করার কোনো সুযোগ দিবে না। এই যে মনোভাব তৈরি হয়েছে, তেমনি একটি দেশে কখনো ভবিষ্যতে আর অন্যায় অত্যাচার হবে বলে আমি বিশ্বাস করি না। হলে আবার যুদ্ধ হবে, আবার মাঠে যাব, আবার আমরা সংগ্রাম করব এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি বাংলাদেশের জনগণের মধ্যে আছে। অধিকাংশ মানুষ ভালো, কতিপয় মানুষ খারাপ। আজকে যদি বলেন যে আজকে আমাদের যারা 5টি DGFI এর প্রধানকে এই লিস্টে আছে, সেনা প্রধান কয়েকজন কলঙ্কিত হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে যে DGFI কিন্তু মিলিটারি প্রতিষ্ঠান নয়, NSI কিন্তু মিলিটারি প্রতিষ্ঠান নয়। এটা আমাদের সাহায্য নিয়ে ওটা চালানো হয়, কিন্তু এর দায় দায়িত্ব সরকারের। এটা ডাইরেক্ট সরকারের অধীনের একটা প্রতিষ্ঠান এইগুলো। তো সেইগুলো আজকে যদি DGFI এর কে সঠিকভাবে পরিচালনা করা যেত, তাহলে আজকে বাংলাদেশের অবস্থা এরকম হতো না, আজকে বাংলাদেশে আয়নাঘর হতো না। আপনি দেখেন সাপুরে যদি সাপকে নিয়ে খেলাধুলা না করতে পারে, সাপ ধরতে না পারে, তাহলে সে তো সাপুরে নয়। একজন রাষ্ট্রনায়ককে একটা সশস্ত্র বাহিনীকে পরিচালনা করার যোগ্যতা বা ক্ষমতা তার থাকতে হবে। বাংলাদেশে সশস্ত্র বাহিনীকে নিয়ে আমি শেষ করছি, যা ইচ্ছা তাই করা হয়েছে। সংসদে ওই বদির মতো, মমতাজের মতো লোকদের এনে আমাদেরকে খাটো করা হয়েছে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য। এটা যেন ভবিষ্যতে আর না হয়, আমাদেরকে সজাগ থাকতে হবে, জনগণকে সজাগ থাকতে হবে এবং ভোটারদেরকে সজাগ থাকতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আলমগীর হোসেন। আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করুন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন আলমগীর হোসেন?
যে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমি শুনতে পাচ্ছি। জি, আমি বলেন। টেবিল টক ইউকে সম্মানিত উপস্থাপিকা সহ সম্মানিত আলোচকদের কাছে আমি কৃতজ্ঞ যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকার পতনে আপনাদের যে সক্রিয় ভূমিকা আমরা দেখেছি। আমি একজন শিক্ষক, আমার বাড়ি সাতক্ষীরাতে। আপনি নিশ্চয়ই আপনার এই ইসলামী একাধিকবার সংযুক্ত হয়েছি এর আগে পরে। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই শ্রদ্ধেয় মেজর ইমরান স্যারকে। স্যার স্যালুট স্যার। আমি আমি বর্তমানে খুলনাতে আছি। ফ্যাসিস্ট সরকার পতনের পরে খুলনা মহানগরে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, যেটা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। এই হত্যাকাণ্ডগুলো এবং প্রতিনিয়তই ঘটছে, এটা বারবার। ইতিমধ্যে অনেকগুলো মানুষের এখানে প্রাণহানি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা তারা আসলে কি কাজ করছে জানি না। জনমনে বড় ধরনের উদ্বেগ কাজ করছে। খুলনা শহর বিভাগীয় শহর হিসেবে একটা শান্তির শহর ছিল, কিন্তু আমরা যারা এই ফ্যাসিস্ট আন্দোলনের রাজপথে সক্রিয় ছিলাম, আমরাও আজকে উদ্বিগ্ন, চিন্তিত। আমাদের প্রাণ নিয়ে আমরা হতাশা। এটা নিয়ে বর্তমান প্রশাসন কি করছে এটা আমাদের বোধগম্য না। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই এলাকায় আরো কিছু দুর্বৃত্তায়ন, অপতৎপরতা, অপকর্ম চলছে, যেটা আমরা কখনো প্রত্যাশা করিনি আমরা নাগরিক হিসেবে। সেটা এগুলো হচ্ছে। তো এই ব্যাপারে হাসিনা আপু, আপনার মাধ্যমে আমি মেজর ইমরান স্যারের কাছে আমি পার্সোনালি কিছু তথ্য আমি পাঠাতে চাই। খুবই যৌক্তিক, লিগাল এবং এভিডেন্স আছে। আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কিভাবে যোগাযোগ করতে পারি, আমাকে যদি একটু সেই ব্যবস্থাটা করে দিতে পারতেন, আমি ভীষণ কৃতজ্ঞ থাকতাম। মেজর ইমরান স্যারকে যদি আমার বিশ্বাস এখানে যে সকল আলোচকেরা রয়েছেন তার মধ্যে মেজর ইমরান স্যারের কাছে বললে আমি মনে হয় কিছুটা মানে অনেক সব ধন্যবাদ পরামর্শ আপনাকে। পাবো বা আমি ওয়ে পাবো যে এই মাধ্যমে এই কর্মগুলো। আমার কাছে প্রপারলি এভিডেন্স আছে, উপযুক্ত এভিডেন্স আছে। এই এভিডেন্স গুলো আমরা আপনি আমার কথা শুনেন, ফ্যাসিস্ট তারপরে সরকারের আপনি কথা বলেন। দুর্বৃত্তায়নের জি আপনি ওই যে টেবিল টকের একটা ইমেল অ্যাড্রেস আছে, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? আমি মানে ইউটিউব না ফেসবুক? ইউটিউব এবং ফেসবুকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, tabletokuk.com। তো সেইখানে আপনি ইমরান ভাই নাম্বারে আমি সেখানে পাঠিয়ে দিব, সেই নাম্বারে সেই ইমেল অ্যাড্রেসে আপনি একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আর Okay. আলমগীর সাহেব, আমি একটু বলি, এখানে জানা আছে আমার এখানে বড় যোদ্ধা হলে হাসিনুর রহমান বীর প্রতীক, আর এক বড় যোদ্ধা হলে ফারুক ফেরদৌস, আর এক সিনিয়র যোদ্ধা হলে মেজর আফসারি। সবাই কিন্তু আপনি অল আর ভেরি ইম্পর্টেন্ট পারসন, এরা খুব দেশকে ভালোবাসে, এবং আপনি যেটা বলছেন এটা আমি সবার সাথে শেয়ার করব। এবং আমি আমার নাম্বার আপাকে দেওয়া আছে, আপা আমার নাম্বারটাও দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আমার ওই যে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, নো প্রবলেম, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার ইনফরমেশন গুলো আমাদের খুবই দরকার, আপনি অবশ্যই যোগাযোগ করবেন, সেটাই আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি চলে যাব হাসিনা ভাই আপনার কাছে, যে এখন আসলে এর পরে কি পরিস্থিতি হতে পারে, তারপরে আপনাদের মানে এখন আজকে যে এটা বলা হয়েছে এবং অনেক ধরনের কথাবার্তা আসছে যে সেনাপ্রধানকে দায়ী করতে পারে, বা সেনাপ্রধান নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে যে 1 বছর ধরে উনি কি করেছেন, উনি আসলে এই ব্যাপারটা আরো আগে মীমাংসা করতে পারতেন। তারপরে এখনো বলা হচ্ছে যে ওনাকে মানে ওনার উপর আসতে পারে বা ওনার উপর একটা অ্যাকশন হতে পারে, এরকম অনেক কথাবার্তা হচ্ছে। আপনার কাছে শুনতে চাই যে এগুলো কি সবই গুজব, নাকি এর মধ্যে কোনো কিছু আসলে কার্যকর হতে পারে বলে মনে করেন? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়, আজকে অ্যাডজুটেন্ট জেনারেল একটা ব্রিফ করছেন হাকিমুজ্জামান, উনি ইনি বলতে চাচ্ছেন মুভমেন্ট অর্ডার এই সর 38 ঘন্টা সময় লাগে। আজকে প্রায় ওনার কাছে অর্ডারটা আসে নাই এখনো, উনি বলেছেন যে ওনার কাছে আসে নাই। অর্ডার না আসতে উনি জানেন না, অর্ডার ছাড়া উনি অ্যারেস্ট করেন নাই আগে এই বাহিনী। সে ফালতু কথা মানে হলে আপনি বিপ্লব ধারণ করেন না। আপনি ঘুম যে অপরাধ এটা আপনি মনে করেন না, আপনি মনে করছেন আদেশ দিচ্ছেন পালন করছেন, এটা অপরাধ না। আপনি যে হত্যা করছেন, গুম করে রাখছেন, খুন করে রাখছেন, বিশেষ করে যে 2টা জায়গার টাচ করা হয়েছে। আরমান ভাই ছোট্ট একটা রুমের মধ্যে আটকে রাখছেন, ছোট্ট একটা রুম, 8টা বছর। আদমি ভাই আদমি স্যারকে 8 বছর, এটা কি মানুষ ছিল না? তখন আপনার কোথায় ছিলেন? আপনি গুম খুনটাকে অপরাধ মনে করেন না এখনো, এবং সেনাবাহিনী জেনারেল যারা এই সুবিধাভোগী জেনারেল তারা বাকি সব জুনিয়র অফিসার অন্যায় মনে করে। আপনি মনে করেন না হাসিনা এই অপকর্মগুলো করছে, এটা অপরাধ? ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট মনে করেন না?
এই অ্যাডজুটেন্ট জেনারেল আমি পরিষ্কার করে উনি মনে করেন না, তাই উনি আবল তাবল কথা বলতেছেন। এবং এই যে 1400 প্লাস 1450 মারা গেল ছাত্র আমজনতা, উনি কি মনে করেন এর অপরাধ? তাহলে উনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন কেন? উনি ভালো করে জানেন এগুলি অপরাধ, কিন্তু উনি কাকে বাঁচাতে যাচ্ছেন জানি না। উনি বিপ্লবটা ধারণ করেন না। সেম সমস্যা সেনাপ্রধান। সেনাপ্রধান ভালো, তাকে 6-9-6 বলে সেনাপ্রধানকে বিতর্ক করে ফেলা হচ্ছে। আমি তো ভালো দেখছি মিরেশ্বরতে একটা ব্রিগেড নিয়ে গেছে, গুড, প্রশংসার দাবিদার। মিরেশ্বরের মতো জায়গায় সেনাপ্রধান নিয়ে গেছে, বাট তার দিকে সহযোগী আছে প্রচন্ড ভারতপ্রেমী, তারা এই কাজগুলি করছে। এই যে ভদ্রলোক কবি সাহেব চলে গেলেন, আপনারা জানতেন না? এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সে পরিষ্কার করে বলছে যে কবির আদেশ দিছে, এজি সাহেব শোনেন নাই? ঢাকা সেনা সদরের জেনারেলরা শোনেন নাই? ওই বেটা কি বলছে রেদওয়ান? তারপর তাকে চলে গেল কেন? ফাইজলামি করতেছে এখানে বসে বসে দেশের সাথে। আপনারা সশস্ত্র বাহিনীকে বিপদে ফেলাচ্ছেন, বিতর্কের মধ্যে ফেলাচ্ছেন আপনাদের কর্মকাণ্ডের জন্য। এই গুটি কয়েক জেনারেলের জন্য আমরা বিপদে, বাইরে কথা বলতে পারি না। টেলিফোন করে হাজারভাবে, মানে স্যার কেন এখনো আমাদের ওই মামুন খালেদকে গ্রেপ্তার করা হলো না? আরে সর্বনাশ, জনগণ সোচ্চার, আপনারা চুপ করে বসে আছেন। বিপ্লবটা ধারণ করেন না বলে আপনাদের সমস্যা। আপনাদের আকল জ্ঞান ছিল না যখন হেলিকপ্টার থেকে গুলি করতেন? আপনারা ড্রোন উড়ে দেখতেন কোথায় লোক জমা হয়ে আছে। আর্মি হেড করে মিছিল কমান্ড পোস্ট আছে একটা, সেখান থেকে আদেশ দেওয়া এখানে আছে, এখানে যাও, এখানে মারো। সব তো বেরিয়ে গেছে, আমরা জানি। আমি তো ছিলাম না ভিতরে। কে বলছে আমারে? আপনার অফিসাররা বলছে। আর আপনারা ফাইলামি করতেছেন এখানে বসে। আজকে 6 মাস 3 মাস ধরে এই বেটা রেদওয়ান বলছে এই কাজে আমি কাজ করছি এদের আদেশে। এখন কি প্রমাণ হলো? এই জুনিয়রদের গাড়ি আপনার বিপদে ফেলে আপনারা জেনারেলে চলে গেলেন। এখন যে কালকে ধরে যে জেনারেল জুনিয়ররা আপনার চট থাপড় লাগাবে না? ইউ ডিজার্ভ ইট। হোয়াই ইউ অ্যালাউড টু গো নোইং ফুললি ওয়েল এই দেশ চালায়, মানে দেশ কি আমি সেনাবাহিনীর মানদণ্ড লেফটেন্যান্ট কর্নেল অপরাধ করছে, ঠিক আছে, বুক পেতে আসেন, সাহস নেন, অনেক স্কোপ আছে ক্ষমা করার। আপনারা তো অপরাধ করছেন, স্বীকারই করেন না। এই ভাব আপনাদের। এতদিনে আপনারা কোনো বলেন নাই যে আমি আজকে দুঃখে একটা পোস্ট দিছি। আমি একবার বলতেন হাসিনার তার স্মৃতির কথা শুনে আমরা বিপদে, তাও বলেন না। আপনারা এত ইগো পড়লেন। আপনাদের ইউনিফর্ম কার পয়সায় হয়? জনগণের পয়সায়। আপনার এমুনিশন অস্ত্র কার পয়সায় কিনছেন? জনগণের পয়সায়। আর কার গায়ে গুলি ছাড়ছেন? জনগণের গায়ে। আমি টাকা দিয়েছিলাম আমার গুলি করার জন্য? এই অনুশোচনা নাই আপনার? 15টা বছর হাসিনাই আকাম করে গেছে, কুকাম করছে, আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। একটা জেনারেল আপনারা প্রতিবাদ করেন নাই। মাঝখান দিয়া পুরো আপনি সেন্টিমেন্ট নিয়ে খেলতেছেন। আপনি মনে করেন আপনার জুনিয়র অফিসার তাই মনে করে, বিশ্বাস করে? তা বিশ্বাস করে না, এটি আপনার ভুল। আমি জানি ওয়াকার খুব ভদ্র মানুষ, শালীন, নিতান্ত অনেক চাপে আছে, বাসা থেকেও চাপে আছে, বাইরে অপদার্থ জেনারেলগুলির জন্য সে চাপে আছে। বাট এখন কিছু করার নাই তো, তাকে কঠিন হইতে হবে। আমি যে বিপদে অকার আছে, আমি হলে কতটুকু করতাম জানি না, আমি তাকে ছেড়ে দিতাম, ভাই মাফ করে দিন, আমি পদত্যাগ করলাম। এ সম্ভব না। তো এতভাবে ক্রাইম করা হয়েছে, সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। স্যার আপনারা জানেন, আমি ব্রিগেডে হাসান নাসির আমরা মিলে আর শাহানু স্যার নিয়ে গিয়েছিলাম আলী রিয়াদের কাছে সংসদ ভবনে, আমাদের এই সংস্কার করার জন্য, আর্মি সংস্কার, আর্টিকেল 45 বাতিল প্রতিবাদ করতে পারে। এই বদমাইশ লোক জেনারেলদের জন্য পারিনি আমরা করতে। এত বেশি বুঝে, এখন বুঝ কত বেশি আইন বুঝো। এখন হ্যান্ডকাপ লাগাইতে কষ্ট। আপনি দেখেন নাই রেজাকুল হায়দারকে হ্যান্ডকাপ লাগায় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ছোট্ট একটা ঘরের মধ্যে আয়না করে রাখছে? সে কি মানুষ ছিল না? সে কি জেনারেল ছিল না? একজন ব্রিগেডিয়ার জেনারেল মারাই গেছে, মেরে ফেলা হয়েছে। তারপর জেনারেল হারুন কি যায় নাই জেলখানায় অপকর্মের জন্য? শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এত গুণগান গাচ্ছেন কেন আপনারা? 15 বছর মনে হয় আপনি চামড়া চেঞ্জ করে ফেলছেন। বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে ভারতের। আপনারা নিজের বুকে হাত দিয়ে বলেন আপনারা দোষী, আপনি জানতেন সবকিছু। এই তদন্ত আমার হলে সেনাপ্রধান উচিত ছিল তদন্ত করা। কবির কিভাবে গেল তদন্ত করে না এখনো, বললেও করতেছে না, চুপ করে বসে। সেনাপ্রধান কতটুকু করবে? তার দুই পাশে আছে ডিএমআই একটা, আর লোকে ওই গভর্নর এসইউ শামস। এত অপকর্মের পরে আপনারা কিভাবে জনগণের আশ্রয় আসবেন? হ্যাঁ, এই 15 জনকে আনা হয়েছে, 15 জনকে অফিসার মেসে রাখা হয়েছে।
এটা আমি জানি। একজনের কথা বলা হচ্ছে না, একজনকে পাওয়া যাচ্ছে না, 16 জনকে তলব। সে তার কথাই তো আপা এত তাদের সাবেক পুলিশ না না আপা সাবেকের দায়িত্ব সেনাবাহিনীর না, সাবেকের দায়িত্ব পুলিশের, মানে সাবেকের দায়িত্ব পুলিশের। ওরা আর্মিতে রিটায়ারমেন্টের পর দায়িত্ব নাই। কথা হলো এই যে একজন বিস্ফোরা, এই একজনের জন্য এতগুলো লোক মারা গেছে, সে কনভিন্স করছে রেদওয়ানকে গুলি করো। এটা জেনারেল বললে এই MSPM সে যখন বলে ওই লেফটেন্যান্ট কর্নেল না গুলি করে পারে, আমি তো দাঁড়াবো রাষ্ট্রের কাছে, রেদওয়ানের দণ্ড দেওয়া যাবে না, দণ্ড দিতে হবে কবিরকে। যদি সে অপরাধ করছে, হ্যাঁ দণ্ড হলে লঘু দণ্ড হবে। আপনি সেই কবিরকে ছেড়ে দিলেন, তা কি প্রমাণ করে? আপনারা এই বিপ্লব ধারণ করেন না। আর এই বিপ্লব ধারণ না করেন, প্লিজ আপনারা তাকে ছেড়ে চলে যান। উই ডোন্ট ওয়ান্ট ইউ। আপনারা লাঠি ছড়ানোর জন্য আমার দরকার নাই। আপনারা কি যুদ্ধ করবেন আমরা জানি, আপনাদের মতো জানান আমাদের দরকার নাই। একটা আমাদের স্যার ক্ষতিগ্রস্ত অফিসারদের একটা বোর্ড বানানো হয়েছে, সেই বোর্ডটাকে অন করতেছে না। দোষ সেনাপ্রধান জড়িত নিঃসন্দেহে, মানে মানুষের কথা ফেলতে পারে না। কি হ্যাডম! আপনি দেখেন না যেন শফিউল্লাহ কি করছে, আপনার কোর্সমেট স্যার যেন শফিউদ্দিন যে আজিজ কি করছে, তারা কি করছে, বদনাম কোন জায়গায় নিছে, তখন আমরা গাজালা করে নাই, এখন আপনি কথাগুলো বলতেছেন। জেনারেল লতিফ রিজার্ভ ভিতরে ছিল স্যার, অভিনীরুকে অস্ত্র দিয়েছিল, অস্ত্র আমরা পুলিশ নিয়ে দেয় নাই। এক্সাম্পল অনেক আছে। আপনার ইতিহাস পড়েন, ইতিহাস শিখান, কিন্তু নিজে পালন করেন না। কিভাবে পারলেন আপনারা এই রিজার্ভের ভিতরে আয়নাঘর বানাইতে? আপনার কারো বিবেক কাজ করে নাই, এটা আমাদের করা উচিত না। এই বিবেক না করার জন্য দণ্ড হওয়া উচিত। আমি তো মানে ডক্টর ইউনূসকে বলবো, এরকম দয়ালু লোক আসলে আমাদের প্রধান উপদেষ্টা হওয়া উচিত না। এরকম দয়ালু লোক দরকার নাই, ওনারও চলে যাওয়া উচিত। যদি না পারেন চলে যান। আপনারা এগুলি পাল্টাচ্ছেন, বিপদ জানবা, মানে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন। সেনাবাহিনী এই অসৎ জেনারেলগুলি সবাই কাচ্চু বিরিয়ানি খাইছে, কেউ কম আর বেশি, বাট খাইছে তো। বাট এর মধ্যে ভালো জেনারেল আছে, কিছু তো ভালো জেনারেল অবশ্যই আছে, কিন্তু এই কিছু লোকটাও নষ্ট হচ্ছে এই কবিরের জন্য। আরো লোক পালাবে, তা ওরা পালালে এদের পালাতে দিলেন না, বাকি সবাই পালাতে দিলেন না কেন? তাহলে তো মনে কথা ঠিক আছে। তা আপনাদের এই ধরনের আচরণ দুঃখজনক, লজ্জা। অর্থাৎ পরিষ্কার এটা আপনারা বিপ্লব ধারণ করেন না। আপনারা হাসিনা প্রেমে আসেন, একবার শোনা যায় ইন্ডিমিনিটি, আরে আশ্চর্য। আপনারা আসেন, নাহলে পলান। ওই 5 জন ডিজি যে ভালো কাজ করছে পলাই গেছে, দায় নিয়ে পলাইছে, ধরে নিয়ে আসা হবে, অসুবিধা নাই। দে প্রুভ দেমসেলস দে আর ক্রিমিনাল। ওই 5 জনের জন্য বাকি সব আটকা পড়ছে, এই কবির ছাড়া, বিকজ তার অধীনস্থ ছিল এরা, এবং তাদের আদেশ পালন করছে এই যে সিটিআইবির ডাইরেক্টররা, এবং এখন তারা তারা বসরা নাই। আগামীতে কি হবে চিন্তা করেন আর্মির। এই জুনিয়ররা সিনিয়রের কথা শুনবে না। আমাদের শিক্ষা অতীত ছিল বিডিআর মেসাকারের দিন থেকে, যে অপদার্থ জেনারেলরা সুবিধাবাদী জেনারেল, এদের কথা শোনা যাবে না। বিবেক দিয়ে কাজ করব। এখন কত বিপদে ফেলবে স্যার আমি জানি না। দেখেন, একটা পরিষ্কার হওয়া উচিত। তারেক সাইদ লেফটেন্যান্ট কর্নেল, নারায়ণগঞ্জের ঘটনায় 7 জন। শেখ হাসিনা ক্ষমতায় মায়ার জামাই, কিচ্ছু করতে পারে না। আইনের হাত এত লম্বা, আর এরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি এখানে এটা করছেন, যদি আমরা ওই লোয়ার কোর্টে করতাম গুম মামলা, তাহলে তো ডিম থেরাপি দেওয়া হইতো। আইসিডিতে করে তারপরে সম্মান চেয়ার দিয়ে বসানো হচ্ছে, আপনি এই সুযোগ নিচ্ছেন। বাট আমি মনে হয় এখন মনে করেন আপনার বলতে কতজন কি এসে বললেন, আমাকে যখন জিজ্ঞেস আমি তো বললাম আমার গুম করা কে ছিল দায়িত্বে, এই লোক দায়িত্বে ছিল। এখন ও বলবে আপনি আমার কে ধরছে, আমার তো দায়িত্ব ধরে নাই, কেউ না কেউ ধরছে। আপনি বুঝতেছেন লেস কতখানি যাবে? তবু মনে করি আমাদের এই আবর্জনা বের করে দেওয়া উচিত। এই ডিএনএ রাখা যাবে না। আমি সেদিনকে বলছি, যে লোকটা আমার ঘুষি মারছে, যে সৈনিকটা আমার ঘুষি মারছে, সে কেমনে সেনাবাহিনীতে থাকবে? কিন্তু সরাবে আর কর্নেলে ঘুষি মেরে আইছি, যে আমার ঘৃণা চোখে আমার খাবার দিছে, আমাকে মানে হিউমিলেট করছে। আপনারা কত নিচে নামতে পারেন আপনারা, আমি জানি না। আমি আবার বলার আপনারা আবার এই যে গর্ব করেন এই অসৎ অফিসারদের নিয়ে, আপনার নিজের উচিত ছিল বাইরে কড়া কাটা রাখা সবগুলিকে। আমি তো দেখছি গতকাল এসি রুমে রাখছেন, ভালো থাকেন। আইন হলো আপা এদেরকে আদালতে উপর উঠাইতে হবে 22 তারিখ সম্ভবত, ওইখানে বিচারক রায় দেবেন এরা কোথায় থাকবে। আমার মাঝে মাঝে মনে হয়, কালকে আমি বলছি, আমরা ওই বাইরে একটা কোনো জায়গায় সাব জেল ঘোষণা করে রাখা যায়, তো সেটা কথা না। আপনারা কিভাবে উপকার করব? এই নিরীহ জনগণগুলি, নিরীহ অফিসার, কিছু অফিসার আছে তো বোধাই
কিছু করে সিনিয়র কথা শুনছে। আপনি এমন কাজ করছেন আগামীতে আপনার পক্ষে জুনিয়ররা বিশ্বাস করবে না। পুরো একটা সিস্টেম নষ্ট করে দিয়েছেন, মেকানিজম। এই হাসিনা কুলাঙ্গার, আপনি কুলাঙ্গার বলতে পারেন না। আপনি যদি বলতেন তারেক সিদ্দিকী হ্যাঁ ওটা পিএমজি করতেন, সেটাও করেন নাই। দায়িত্ব আপনাদের। জনগণ ঢিল মারবে, রাস্তায় নামতে পারবে না কদিন পর যে গাদ্দারি করেন। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর ইমরান, আপনার কাছে শুনবো যে আপনি কি মনে করেন এখন মানে এখানে একটা রিপোর্ট দেখে ইয়ে হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে আপসেট, বাট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সবার, সবসময় ন্যায়ের পক্ষে সেনাবাহিনী। তো সেই ক্ষেত্রে আসলে বাহিনীর উপর কতটা মানে চাপ আসতে পারে বলে আপনি মনে করেন, বা সামনে আবার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এগুলো, সেটা নিয়েও শুনতে চাই। ধন্যবাদ আপা, ওয়েল কাভার্ড বাই মাই সিনিয়র্স। এখন আমি হয়তো আপনার প্রশ্ন উত্তরটা দিব, আর আমি একটু অন্য আঙ্গিকে বলবো। প্রথমত হলো আমাদের সেনাবাহিনীর মধ্যে এই ভাইরাসগুলি যারা আছে, ভাইরাস থেকে কিন্তু ভাইরাসের জন্ম হয়। কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম গাছে আম হয়। এর মধ্যে অনেকগুলি আছে যাদের ছেলে মেয়েরা সেনাবাহিনীতে চাকরি করে। এখন এরা অনেকে আইএসএসবিতে চান্স পায়নি, রেড কার্ড দেখিয়েছে, তারপর তাদেরকে বাই অর্ডারে সেনাবাহিনীতে নেওয়া হয়েছে। আবার একজন অফিসারের ছেলে চান্স পেয়েছে, ব্রিলিয়ান্ট অফিসার, যেহেতু সে বিএনপি রাজনীতির সাথে জড়িত, আমি তার নামই বলি, মেজর জাবের, এই সেনাপ্রধানের কোর্সমেট, এবং সে অল সাইড কোয়ালিফাইড। জাবেরের ছেলেটাকে ছোট্ট মানুষ, মেজর মানুষ, পাথর কাটা, ওইখান থেকে একটু বিএনপির কি নেতা ইলেকশন করতে চায়, দ্যাট ইজ হিজ ফল্ট। এবং এই ওয়াকারদের চেয়ে অনেক ব্রিলিয়ান্ট অফিসার সে, মেজর হিসেবে এই ওয়াকারদের চেয়ে অনেক আগানো মেজর জাবেদ, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তার লেখা অন্যরকম চমৎকার লেখা, খুব বিবেকবান একজন অফিসার। সেই অফিসারের ছেলেটাকে নেওয়া হয়নি কারণ সে বিএনপি রাজনীতি করে। এখন আগে এই যে আকবর, এই লেফটেন্যান্ট জেনারেল আকবর, এই যে দুষ্ট, এটা তো একটা মানুষ না, এটা তো একটা জানোয়ার, জঙ্গলি জানোয়ার। এবং এরকম জানোয়ার হলো আর একটা ওই যে মুজিব, আমার ইউনিট অফিসার 41 বেঙ্গল। আমার কষ্ট লাগে এইগুলি বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, অথচ দেখেন ওই কোর্সের বেস্ট হলো ব্রিগেডিয়ার ফজল, সানাউল্লাহ ফজল, যে এখন নির্বাচন কমিশনের কমিশনার। সে তার কোর্সের নাম্বার 1, অল কোর্সে ভালো, ফোর্ড অফ অনার সবকিছু। সেই অফিসারকে ব্রিগেডিয়ার করে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে, তুই রাজাকার হয়ে গেছিস। তার কি পাঠিয়ে দিয়েছে, মানে ভারত যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে। এবং ভারতের এই রয়ের একটা ফোর্স ছিল, এজেন্ট রুম ছিল উপরে। কারণ আমি ডিজিএফআইতে 2টা কারণে গিয়েছিলাম। আমি ওই যে বাংলাদেশ মানে ডিফেন্স মিনিস্ট্রিতে এমওডিসি একটা বাহিনী আছে ছোট্ট, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি বলে, এদের আমি সিও কমান্ডিং অফিসার ছিলাম। তো এই গার্ডটা আমরা ডিজিএফআই কে দেই, আমি নিজে এটার তদারক করতাম। তো ওই কারণে আমাকে অনেক সময় মিটিং এ যেতে হতো। আমি ডিজিএফআই অফিসে ঢুকলাম, আমি আগে মোবাইল আমি জমা দেইনি, কিন্তু আমাকে বললো মোবাইল জমা দিতে হবে, দিলাম জমা। তারপরে আমাকে একজন আগে নিজে নিজে যেতাম, বলে যে না স্যার আপনাকে গাইড করে নিয়ে যাবে। তো আমি যে দিক দিয়ে আগে গিয়েছি, আমাকে ওই সৈনিক বল কি স্যার এদিক দিয়ে যাবে না, আমি না এদিক দিয়ে তো সোজা, বলে না স্যার এদিক দিয়ে একটু যাওয়া যাবে না স্যার, এদিক দিয়ে যাওয়া যাবে। আমি কেন, বলে স্যার একটু স্যার ইয়ে আছে স্যার, নিষেধ আছে স্যার। তা আমি হি সার্ভড উইথ মি। তা আমি বললাম যে কেন, তুমি আমাকে একটু বলো। পরে স্যার আমি তো বলতে পারবো না স্যার। পরে আমি বললাম কি রয়ের অফিস শুনছি, জি স্যার। এখন বলেন ডিজিএফআই হেডকোয়ার্টারের রয়ের অফিস, আপনি ডিজিএফআই ক্লিয়ারেন্স দেয় বিসিএস ক্যাডারের প্রথম থেকে 30 জন বা এই পর্যন্ত নিত ব্রিলিয়ান্ট যারা, কিন্তু এদের এই ব্রিলিয়ান্টদের মধ্যে যদি কেউ আওয়ামী লীগের না হতো বা জানেন বিএনপির আত্মীয়, জামাতের আত্মীয়, তাহলে তাদেরকে আবার নেওয়া হতো না। যতগুলি আছে ডিজিএফআই ক্লিয়ারেন্স দেওয়ার পরে সেইটাকে আবার বেটিং করতো এরা, এই যে এরা বলতো না এটাকে নেওয়া যাবে না। আর যদি কোনো হিন্দু হতো তার কোনো ক্লিয়ারেন্স লাগে না, হিন্দু মানে ক্লিয়ার, নো প্রবলেম। আপনি দেখেন বাংলাদেশের প্রশাসনে সব জায়গায়, আমি ভাই কখনো বিদ্বেষী না, হিন্দু বিদ্বেষী না, কিন্তু হাসিনা আমাদেরকে এমন একটা মেসেজ দিয়েছে, হ্যাট্রেট তৈরি করেছে আমাদের মধ্যে। এই যে রানা দাশগুপ্ত একটা আপনি বলেন, এই যে পীযূষ কি জানি একটা বন্দ্যোপাধ্যায় কি জানি ছিল একটা টিভির দায়িত্বে, ওটার নাম ভুলে গেছি আমি, এরকম। তো এই যে আর একটা আধা হিন্দু হলো শাহরিয়ার কবির, এটা হিন্দু না মুসলমান না। তো এইগুলি এখনো ভাই বাইরে, এগুলি ঘোরে। রানা দাশগুপ্ত এখানে আসতো। এখন আপনি বলেন আমাদের অফিসারদের এদেরকে মূল্যায়ন করে, আর আমরা গেলে ইন্টারভিউ চাইলে আমাদেরকে বলে কি তার এখন হবে না। ডিজিএনএসআই ছিল ওই যে কর্নেল ফেরদৌস স্যার এবং হাতিনুর স্যারের খুব ক্লোজ ফ্রেন্ড, এবং আমার
আমরা একই বিল্ডিং এ ছিলাম, লেফটেন্যান্ট জেনারেল শামস, এই তারিক সিদ্দিকীর এত প্রিয় বাদন কেমনে হলো? এত একটা ভদ্রলোক অফিসার, ভালো ছেলে, ভালো মানুষ দেখছি আমরা, এরা এত নষ্ট হয় কেমন? আই ক্যানট ইমাজিন। তারিক সিদ্দিকীর মতো একটা গাদ্দার লোকের সাথে, তারিক সিদ্দিক ছিল একটা ব্রিগেডিয়ার, তাকে বানা হলো মেজর জেনারেল, তারপরে বানা হলো লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, সবার উপরে জেনারেল উপরে সেনাপ্রধান বস। চিন্তা করেন। এবং এই টাকলুরে এরা মেনে নিছে, এবং এই টাকলু দেখেন তার একটা অধীনস্থ একটা অনারি ক্যাপ্টেন, কমান্ডো ইন্সট্রাক্টর, তাকে মেরে ফেলছে, একটা জেসির সবেদার অনারি ক্যাপ্টেন। এখন এইরকম বাংলাদেশ আর্মিটাকে এমন ভাবে তারা পৌঁছিয়েছে আবার, কিন্তু আমি মনে করি এই পতনটা একটা নির্দিষ্ট লেভেলে আছে। আমাদের অধিকাংশ অফিসার ভালো, অধিকাংশ, এবং এই আমি দেখেন আজকে বাংলাদেশ আর্মিতে আমরা শুনি নাই কোনোদিন লেফটেন্যান্ট জেনারেল ভেগে যায়, মেজর জেনারেল ভেগে যায়। আমরা দেখছি সৈনিক ভেগে যায়, ছুটি গেলে একটু 2 দিন 5 দিন পরে আসে, বা ছুটি দিলাম না বলে চলে গেল, বা বিদেশে চলে গেছে, বা একটা মারামারি করছে, রিপোর্ট আসছে, ভাগছে। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল ভেগে যায়, আর সেনাপ্রধান তো 2টা ভাগতে রাখি। দেখেন এটা তো প্লারি আনহার্ড ইন দ্য হিস্ট্রি। তো এই সমস্ত দেখে যদি আমাদের সেনাবাহিনীর যারা এখন আছে, দে শুড লার্ন যে হাউ টু হ্যান্ডেল, এবং তারা সব জানে, সিস্টেম সবই জানে, তারা এর জ্ঞান পাবি। এবং আপনি জানেন এদের ভাবসাব দেখলে এদেরকে এরা মনে করছে গাড়ি পেয়েছে, ওই যে হাফ পেয়েছে, তোরা ফ্ল্যাট, ফার্নিশ ফ্ল্যাট পেয়েছে, হাসিনা কি দেয়নি তাদেরকে। তাদের ধারণা হলো দিস আর অল ব্লাডি গিভেন ফ্রম হাসিনাস পকেট। আর এটা হাসিনার বাপের সম্পত্তি নাকি? হাসিনার ফ্যামিলি একটা যুদ্ধ করে নাকি? হাসিনা ছিল মহাকালী আনন্দ শক্তি কমিশনে, তার হাজবেন্ড ডক্টর ওয়াজেদের সরকারি কোয়ার্টারে, এবং এই সজীবদের জন্ম হয়েছে, ঢাকা সিএম হয়েছে, পাকিস্তানিদের গাড়িতে আসছে, এই ঢাকা সিএম হয়েছে। শেখ মুজিব ছিল কোথায়? পাকিস্তানে, সে ধরা দিয়েছে। তারপর আপনি বলেন শেখ কামাল পরে ইন্ডিয়াতে গেছে 32 নম্বরে, শেখ জামাল তো যাই নাই। তাহলে ওনার জামাইটা কি উপযুক্ত ছিল না? ডক্টর ওয়াজেদ কি উপযুক্ত না যুদ্ধ যাওয়ার জন্য? গেছে। একমাত্র শেখ শহীদ, ওনার খালু, শেখ হাসিনার খালুর খালাতো ভাই শেখ শহীদ একমাত্র যুদ্ধ করছে। আর ওরা বলে মুক্তিযুদ্ধের চেতনা। এই মুক্তিযুদ্ধের চেতনা এইগুলি আমাদের অফিসাররা জানে না, যারা 15ই আগস্টে বাংলাদেশকে ইন্ডিয়ার কবল থেকে মুক্ত করলো। সেই অফিসারদেরকে যখন ফাঁসি দেওয়া হলো, সেই অফিসার মেজর ডালিম এখন জীবিত আছে, তারা এদেশে আসতে পারে না। তাদের সম্পত্তি, এই যে মির্জা আব্বাস, ওনার বাড়ি কিনে ফেলছে আরেকজনের কাছ থেকে বেশি দামে, ওই বাড়ি ফেরত দেয়নি। তো এইরকম বহুত আছে। এগুলো সব পাপীরা এখন এই দেশ হলো দুর্বৃত্ত এবং গুন্ডা ভান্ডার হলো দেশটাকে চালাচ্ছে। এবং সেনাবাহিনীর আমাদের অফিসাররা গুন্ডা ভান্ডার মেয়ে বিয়ে করছে। মায়াকে, মোহাম্মদুল হোসেন মায়া, মোহাম্মদুল হোসেন মায়া একটা গুন্ডা হাইজাকার। আপনি জানেন এই সাদেক হোসেন খোকা আর মোহাম্মদুল হোসেন মায়া, এই যে আমাদের যে আপনি দেখেন না বাইতুল মুকাররম পুলিশ বক্স আছে ওখানে, একটা রমনা ভবনের ওখানে, ওইখানে হাইজাক করে ধরা পড়ছে স্বাধীনতার পরে। এরা দুজনে একত্রে হাইজাক করতো। হ্যাঁ, দেখেন এই মোহাম্মদুল হোসেন মায়া, ওর বাবা ছিল ডাকাত। মোহাম্মদুল হোসেনের মায়ের বাবা ছিল ডাকাত আপা, এবং জলদস্যু খেয়েছিল। আমি বলি মতলবে যখন স্টিমার আসতো, হ্যাঁ, যখন স্টিমার লঞ্চ আসতো, তার ওই সিঁড়ি লাগাতো সে, এবং সে রাত্রে হলে ডাকাতি করতো। সেই ডাকাতের মেয়ে ছেলে হলো মোহাম্মদুল হোসেন মায়া, তার জামাই হলো আমাদের কর্নেল সাহেব তারেক সাইদ। এবং তো ও তো ডাকাতি হবে রে ভাই, ডাকাতের মেয়ে বিয়ে করলে ডাকাত হবে না? ও তো জেনেটিক ডাবল হবে, ছেলে মেয়ে আরো বড় ডাকাত হবে। সুতরাং আমাদের যারা এইরকম, এই যে আরো আছে, আমি আপনাকে এরকম ভুরি উদাহরণ দিতে পারবো, যারা জেনে শুনে গুন্ডা মান্ডার মেয়ে বিয়ে করেছে, গুন্ডা মান্ডার বোন বিয়ে করছে। আরে মন্ত্রী হইলে কি হবে নাকি? এটা আপনি আসাদুজ্জামান কামাল খেরা, আপনি জানেন এই 7 রাস্তার মধ্যে তার এই যে তেজগাঁও, এখানেও একসময় অস্ত্রধারী একটা গুন্ডা আসে। এরা ওই আন্ডারগ্রাউন্ডের লোকেরা সব গুন্ডা, আমি জানি এদেরকে। সুতরাং আমি ঢাকা ইউনিভার্সিটি 1 বছর করেছি, আমি বহুত এগুলি, আমি ডিটিএফআই সাথে ওই যে বিডিআর থেকে আমি এদের অপারেশনে গেছি, আমাকে চিনানোর জন্য আমি গেছি, এলিফ্যান্ট রোডে গিয়েছি, এই যে আমরা আরঙ্গ এরকম অনেক কিছু আছে আবার। সুতরাং আমাদের উচিত তালবাহানা না করে যা হয়েছে এনাফি জানা। এখন আমাদের উচিত বিবেককে শানিত করা। বিবেককে তো রাখি নেই, এরা ফেলে দিয়েছে। এখন বিবেকটাকে শানিত করা, দেশের মানুষের সাথে থাকা। মায়ের ডাকের আমি কান্না দেখেছি, মায়ের ডাকের অনুষ্ঠান দেখেছি, এখনো মানুষ আতঙ্কে আছে, এখনো মানুষ ট্রমাটাইজ। তাই আমাদের কথা হলো সেনাবাহিনীর উপরে এইটা খড়গোটা নামানো দরকার ছিল, মানুষের যাতে ভয়টা কাটে, যাতে মানুষ এগিয়ে আসে। আমি আশা করি যারা কোনো সাহস পাচ্ছে না, এরা যেন এগিয়ে আসে, এবং এরা যেন সমস্ত কিছু গুম খুন কমিশনে জানায়, তারা যেন থানায় মামলা করে এবং কোর্টে মামলা করে। এদেরকে ছাড়া যাবে না, এরা ভারতের দালালদেরকে ছাড়া যাবে না, ভারতের পালিত কুকুরকে ছাড়া যাবে না। 2,500 কোটি টাকা বাজারে ছাড়া হয়েছে। এই বাজারে এই টাকার জন্য শোনেন, এগুলো টাকার খেলা। এখন 4,500 কোটি টাকা আসবে, 2,500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে। আপনি দেখছেন ইটালিতে ওই যে আলমগীর, যে আপনার ইটালিতে ডক্টর ইনু যাবে, তারা নাকি অপমান করবে, ডিম মারবে। ও কি ভাষায় কথা বলে আপনি দেখছেন ডক্টর ইনু সম্পর্কে? আওয়ামী লীগের একটা লোক অনুশোচনা করেছে, অনুতাপ করেছে। আমি ডক্টর ইনু সরকারকে যে যত বলুক, আই গিভ ক্রেডিট, যত ফেইলার আছে আই ফরগিভ অল দোজ। এবং এই যে একটা অ্যাকশন করলো, এই ওই যে আমাদের তাজুল সাহেব,
আই সেলুট দিস পিপল অ্যান্ড আই রেসপেক্ট দিস পিপল। এবং আমি মনে করি এই যে যারা গুম খুন হয়েছে তাদের পরিবারের ভিতরে অন্তর একটা প্রশান্তি আসবে, এবং আমরা সেনাবাহিনীর লোক যারা আছি সার্ভিং, এই ক্রিমিনালগুলোকে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা যেন একটা প্রশান্তি পাই, আমরা যেন একটা স্বস্তি পাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে শুনতে চাই যে আজকে ফ্রেশ সচিব শফিকুল আলম উনি যেটা বলেছেন যে আর কোনো উনি বলছেন যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা নাই, তো আর কেউ যদি জড়িত থাকে তাহলে তাদেরকেও গ্রেপ্তার করবে না, এরকম কোনো কিছু? কোন সচিব বলেছেন? কোন সচিব বলেছেন? ফ্রেশ সচিব, হ্যাঁ, শফিকুল আলম ফ্রেশ সচিব। উনি কেন দিয়েছেন, উনি কেন এই কথা বলেছেন উনি ভালো জানেন, বাট আমি বলবো আইনের গতিতে চলতে হবে। প্রেস সচিব বলুক আর না বলুক, ডাজন্ট ম্যাটার। আইসিটি কে বলবো আইসিটি আরো শক্তিশালী ভাবে কাজ করেন। কোনো ধরনের ইনফ্লুয়েন্স আসলে পাবলিককে জানিয়ে দেবেন, আমাদেরকে জানাবেন, দেখি কার ঘাড়ে কয়টা মাথা আছে আইনকে ব্যাহত করবে, বাধা দিবে। বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছে, আমরাও কাজ করেছি। আইসিটি কে আরো শক্তিশালী করতে হবে, আইসিটি নিজেই আরো কঠোর হন, এটাই আমরা চাই, এবং আপনার পাশে দেশবাসী আছে। আচ্ছা, আমি পয়েন্ট ফর্মে বলে যাচ্ছি যেহেতু আপনার সময় কম। ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং জেনারেল রাজ্জাককে কিন্তু ওই ভ্যান গাড়িতে নিতে কি না করেছে শর্টকাট যায়। তো ইদানিং আমি শুনতে পেলাম আসলে সবকিছুই তো বাতাসে চলে আসে, কোনো কিছুই গোপন থাকে না। একটা মানে রং নোশন কাজ করছে যে ওখানে এসি রুমে থাকবে, ডেইলি এখানে এমপির এসকর্ট করে নিয়ে আসবে, কোর্টে হাজিরা দিয়ে আবার চলে যাবে। মামুর বাড়ির আবদার। তুমি দেশের আইন করতা নাকি তুমি দেশের আইন? সবাই আইনের ঊর্ধ্বে, কেউ আইনের ঊর্ধ্বে না, সবার জন্য আইন সমান। রাষ্ট্রপতি এরশাদকে ভ্যানে চড়ে যেতে হয় নাই, খালেদা ম্যাডামকে নেন নাই আদালতে। তুমি কোথাকার বালছাল? হ্যাঁ, রাষ্ট্রের কর্মচারী, চাকর, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাও। ফাত্তু খান হয়ে গেছে মাত্তু খান? নো, আইন সবার জন্য সমান, তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। কেন আগে হ্যান্ড ওভার করে প্রেস ব্রিফিংটা দেয়নি এজি মহোদয়? আপনি প্রেস ব্রিফিং দিচ্ছেন, জাতিকে জানাচ্ছেন, প্রেস ব্রিফিং দেওয়ার কি আছে? 16 বছর কি আর্মি রেশন খান নাই? কি করেছে আমার ভাই ব্রাদাররা, এটা কি উনি জানেন না? মাথা তো আমাদের বাইরে হেড হয়ে যায়, এত প্রশ্ন আসে একটু পরপর। এখন ওই যে আমি দেখতে পাচ্ছি 4-5টা প্রশ্ন করছে আমাকে অনেকে, এই পপ আপ করে উঠছে। ওয়াই এগুলা ফালতু বিজনেস বাদ দেন, সোজা লাইনে আসেন। আইনের গতিতে চলবে। আমি আইসিটি কে বলবো 20 তারিখ পর্যন্ত টাইম দিয়েছেন, টেল দেম টু হ্যান্ড ওভার বিফোর দ্যাট। এন্ড সেনাবাহিনীর উচিত তাদেরকে 20 তারিখ পর্যন্ত টাইম ব্যয় না করে ইমিডিয়েটলি তাদেরকে হ্যান্ড ওভার করা, ইমিডিয়েটলি 48 আওয়ার্সের মধ্যে তাদেরকে হ্যান্ড ওভার করুন। মানুষ দেখতে চায় যে আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল। প্রমাণ করুন, এটা আপনার কাজে প্রমাণ করতে হবে। মুখে প্রেস ব্রিফিং দিয়ে কিছু হবে না। আইএসপিআর অতীতে বহুত প্রেস ব্রিফিং দিয়েছে, 16 বছর মানুষকে বোকা বানিয়েছে। মানুষ এখন বোঝে, জুলাই উত্তর বাংলাদেশে সব মানুষ বোঝে। ট্যাক্সের পয়সা বেতন খেয়ে ওই ফাইজলামি ছাড়েন, রাইট? এই যে 16 বছর কি হয়েছে সবাই জানে। আচ্ছা, আরেকটা কথা আমি শুনতে পাচ্ছি বাজারে, যে আগে জেনে গেছে যে অমুক দিন অর্ডার আউট হবে, আবার কেউ কোন একটা উপদেষ্টার মাধ্যমে জেনেছে, এটাও বলছে কেউ। হুইজ দ্যাট উপদেষ্টা? আরে মিয়া উপদেষ্টা সাহেব, আমার রক্তের উপর বসে তো আপনি অনুপদেষ্টা হয়েছেন। 2000 রক্ত গেছে, 2000 শহীদ হয়েছে, 35,000 লোক যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, সবাই রক্ত, আমারও রক্ত গেছে। আপনি কোথাকার নাত্তু খান মিয়া? নেমে যান এখন এই পদ থেকে। অফিসিয়াল সিক্রেট, রাষ্ট্রের সিক্রেট মেইনটেইন করতে পারেন না কিভাবে? আগে জানাই দেন আপনাদের তো পরশুদিন অর্ডার আউট হবে। হুইজ দ্যাট না? আমি পাবলিককে বলবো, এই দেশের 18 কোটি মানুষকে বলবো, ওটাকে খুঁজে বের করেন। নেপালি স্টাইল দরকার আছে মনে হয় ওর জন্য। ওয়েক আপ মিস্টার উপদেষ্টা। আপনি উপদেষ্টা, আপনার বেতন যে গাড়িতে অফিসে আসেন আমার ট্যাক্সের পয়সা হয়, আমার রক্তের বিনিময়ে আপনি ওখানে চেয়ারে বসেছেন। ফাইজলামি মারান মিয়া, আপনার উপদেষ্টা। ওয়েক আপ। আচ্ছা, বাকি মেল জেনারেল একটা মিসিং আছে, এটা মিসিং হলো কে পাবে? ইটস কমন রেসপন্সিবিলিটি না? ওই যে আগে খবর পেয়ে গেছে মনে হয়, আগে খবর পেয়ে উনি, হ্যাঁ আগে খবর পেয়ে তাকে ই করেছে, এটাও শোনা যাচ্ছে। বিজিবির গাড়ি, ডিজিএফআই এর গাড়িতে তাকে ই করে দিয়েছে।
এটাও শোনা গেছে। আচ্ছা, আবার এটাও শুনতে পাচ্ছি, একটু আগেই আমাকে পাপা একটা মেসেজ দেখলাম যে এটা একটা ডিসেপশন, ছড়াই দেওয়া হচ্ছে যে চলে গেছে। আসলে এটা হতেও পারে, কিন্তু দেয়ার ইজ এ চান্স যা আসলে যায় নাই, আছেই আশেপাশে, ঢাকার বাইরে চলে গেছে। তার ফ্যামিলির মোবাইলের লোকেশন পাওয়া গেছে তো মালিবাগ বা ক্যান্টনমেন্টও। হোয়ার ইজ হি? এটা ফাইন্ড আউট করতে হবে আর্মিকে। তাকে পয়দা করেন মিয়া, ওখানে পয়দা করেন। মানুষকে গুম খুন করতে পারছেন, আয়না ঘরে রাখতে পারছেন, ফ্যামিলি গুলোকে তছনছ করতে পারছেন, বীরা আজমির হোয়াইটকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিতে পারছেন। আর আপনি এই দোষীদের পরিবারকে ধরে আনতে পারেন না? আনেন, কানটা আনলে মাথা আসবে। আমি বলি না ফ্যামিলিদের সাথে মিসবিহেভ করবে, নো, ইন নো ওয়ে তার বউ বাচ্চার সাথে মিসবিহেভ করবে না, বাট এটাকে কাস্টডিতে আনতে হবে। এনে তাকে বের করেন। ফাইজলামি, বিজেপি সাবধান। বিওপি কমান্ডাররা, আমি বিওপি কমান্ডার যারা বিওপিতে আছেন, আমি বিওপি কমান্ডারকে বলবো অন গ্রাউন্ডের সিদ্ধান্ত আপনারা নেবেন, ওই উপরের আদেশ। আর এই বিজিবির ডিজির জন্য বসে থাকবেন না। এই বিজিবির ডিজিও তো ডিফল্টার। 5ই আগস্টের আগে তো সে এই চেয়ারেই ছিল, এখনো সে কিভাবে থাকে, কিভাবে তাকে রাখা হয়েছে? সে আমারই ব্রাদার অফিসার, আর্টিলারি, আমি ফ্রম আর্টিলারি। কিভাবে সে এখনো আছে? আর এখন আনুগত্য দেখাচ্ছে, বন্ডামি। আসলে তো ওই মা দুর্গা দেবীর আনুগত্যই এখনো দেখাচ্ছে। মানুষ বোঝে না, মানুষ সব বোঝে। ওয়েক আপ। প্রত্যেকটা বিওপি কমান্ডার রেসপন্সিবল থাকবেন যদি বর্ডার দিয়ে পার হয় কেউ। আগামী কয়েকদিনের মধ্যে আমার কাছে, আমি যেটা শুনতে পাচ্ছি মানুষের কাছে, চায় নাই, আমি শিওর না, বাট যেটা আমি অনেকে বলেছে ইট কুড বি রিসেপশন প্ল্যান। এদিকে ব্রিফিং দিয়েছে, সে চলে গেছে, যাতে নজরটা অন্যদিকে চলে যায়, ওটা আর খুঁজবে না। আমি বর্ডার এলাকার সকল লোককে বলবো, যারা বর্ডারের কাছাকাছি আছেন, আপনারা সতর্ক থাকুন, আরো সতর্ক থাকুন। আমি আরেকটা সতর্ক থাকার মেসেজ দিচ্ছি জাতিকে, পুরো জাতিকে। সেটা হচ্ছে সরকারি গাড়ি ব্যবহার করতে পারে, এটা জেনে রাখুন। পুলিশের গাড়ি ব্যবহার করতে পারে, সরকারি গাড়ি ব্যবহার করতে পারে, অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারে, বেসরকারি সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারে। আমি বলছি এটা সবাইকে সতর্ক থাকতে হবে। এই জন্য আজকে আমি অন এয়ার এটা বলে দিচ্ছি, এভরিবডি হ্যাজ টু বি কেয়ারফুল। রাস্তায় যে এদের গাড়িকে অবশ্যই চেক করবেন, অবশ্যই চেক করবেন। যে গাড়ি চেক করতে দিবে না, মানে কোনো একটা মতলব আছে, অবশ্যই চেক করবেন। আর সরকারি গাড়িগুলো সহযোগিতা করবেন পাবলিককে আপনার গাড়ি সার্চ করতে, টুয়ার্ডস বর্ডার বা আন্তঃ ডিস্ট্রিক্ট যখন পার হবে, অবশ্যই করবেন। আর না করলে আপনি দোষী থাকবেন। দেশের বৃহত্তর স্বার্থে, বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে প্রতিটা সরকারি গাড়ি সার্চ করতে দিতে হবে। আর না দিলে জোর করে করবেন। আর কোন কুলাঙ্গার বলতে আইসেন না, কোন সুশীল কুশীল ভারতের সেবাদাস বা গণ্যিকা বেশা বলতে আইসেন না যে মব 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 যে বলবে তার নাম নাম্বার নোট করবেন এখন থেকে। হোক সে উপদেষ্টা, হোক সে পুলিশ কনস্টেবল বা চাকর বাকর অন্য কেউ বা পলিটিক্যাল ননসেন্স, মব বললেই তাকে ধরবেন, অ্যারেস্ট করতে হবে। আর নাহলে নেপাল স্টাইল ফাইজলামি পাইছেন, রক্তের উপর দিয়া গণেশকে রক্ত সব ভুলে গেছে মানুষ ভুলে নাই। ওয়েক আপ, ইটস এ কমন রেসপন্সিবিলিটি। কিভাবে পালাইলো যেন ওয়াকারকে এটার আনসার দিতে হবে। এর আগেও লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালাইছে, হাও আর্মি ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালা যায়? ফাইজলামি করেন, জনগণের ট্যাক্সের খায় ভারতের সেবা দেন। জন্মদোষ আছে মনে হয় জন্মদোষ আছে। They should ask their mother who is the actual father. জেনারেল পিপল, সাধারণ জনগণ সবাই গার্ড দিবেন, অ্যাম্বুলেন্স, পুলিশ, সরকারি গাড়ি, সব গাড়ি এদের হেল্প নিয়েই করবে। আর আমার ধারণা হচ্ছে যেন কবির এখনো যায় নাই আশেপাশে, আরো 2-3টা জিনিস আমি বলে দিচ্ছি। কুষ্টিয়া বর্ডার, যশোর বর্ডার, সিলেট বর্ডার, কসবা, কুমিল্লার দিকে যে নিয়ারেস্ট বর্ডার আছে, বর্ডার এলাকার লোকজন সতর্ক থাকবেন, এখন থেকেই সতর্ক থাকবেন। দেশপ্রেমিক ভাই বোনরা আপনারা সতর্ক থাকবেন, কোনো ছাড় নাই। আচ্ছা, বর্ডারে বিএপি কমান্ডার কি বলেছি? বিএপি কমান্ডার রেসপন্সিবল, বিডিআর সিওরা রেসপন্সিবল। যদি একটা যায় ইমিগ্রেশন, একটা যায় কাস্টমস, দায়ী থাকবে বলে দিচ্ছি অন ডিউটি যারা যে আছে। খবর কিন্তু বের হয়ে যাবে অমুক দিন পার হয়েছে, তারপরে তুমি তোমার মাথাটা কোথায় রাখবা? তোমাকে ফাঁসির কাছে ঝোলানো হবে। দায়িত্বশীল ব্যক্তি যারা তাদের ইয়েতে আওতায় থাকা অবস্থায় যদি পার পেয়ে যায়, ওইসব ডিউটি সময় পার পেয়ে যায়। আর বর্ডার গুলো তো আমি বললাম, আর আইসিটি কে সতর্ক হতে হবে। আইসিটি আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুন, মন্ত্রণালয়কে পৌঁছাবেন না কোনো কিছু। আর সশস্ত্র বাহিনী যাতে ভবিষ্যৎ আর পলিটিক্যালি ব্যবহার করতে না পারে, সেই জন্য দরকার ছিল ডিফেন্স রিফর্ম কমিশন, সেটা হয়নি। আর্টিকেল 45 চেঞ্জ করা উচিত ছিল, সেটা হয়নি। তাইলে আজকে জেনারেল সাহেব পালাইতো না। তখন আমরা বহুত বুঝিয়েছি, বীর হাসান আসির, আমার বন্ধু হাসিন, আমরা এনডিজে
নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস, আমরা বহু বুঝিয়ে সেমিনার করেছি। তারা বলেছে জুনিয়র অফিসারদেরকে উল্টা বুঝাইছে যে আর্মির আমরা ক্ষতি চাই। আজকে বোঝ বেটা, আমরা আর্মির ভালো চাই, এই আর্মিকে প্রফেশনাল আর্মিতে আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ, যদি আমার হায়াত থাকে। আমরা সবাই আনবো, আমার ভাই ভিতরে যারা সার্ভিং ভাইরা আছেন তারাও আনবে, আমরাও আনবো। হ্যাঁ, সেনাপ্রধানকে ডিসাইড করেছে শয়তানরা, বাট সেনাপ্রধান, আপনি সেনাপ্রধান হয়েছেন, আপনার কি নিজের বুদ্ধিশুদ্ধি নাই? আপনি আমার সাথে স্টাফ কলেজ আমার সাথে করেছেন, ইউ আর এ গুড অফিসার, সোবার, বিনয়ী, ভদ্র, বাট তার কাছ থেকে এরকমটা তো আমরা আশা করিনি। However, whatever may be the case, you have to take the responsibility. আর 5ই আগস্ট পর্যন্ত প্রতিটা বাহিনী কি করেছে না করেছে সেটা রিপিট করার দরকার নাই। সো দে অল আর রেসপন্সিবল, দে হ্যাভ টু বিয়ার দ্য রেসপন্সিবিলিটি। ধন্যবাদ। ধন্যবাদ মেজর আফসারি, আপনার কাছে আমি সেনা প্রধান নিয়েই আসলে বেশি আলোচনা হচ্ছে যে ওনার ভুলের কারণেই হচ্ছে, উনি 1 বছর পর্যন্ত কি করেছেন এবং ওনার উপরে একটা আঘাত আসবে, এরকম অনেক কিছু। আর শফিকুল আলম যেটা বলেছেন ফ্রেশ সচিব, যে উনি বলেছেন যে ছড়িয়ে পড়েছে যে আরো অনেক মানে ইয়েদের সেনা কর্মকর্তার নাম আসবে, তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি বলেছেন যে না, আর কারো নাম আসছে না। তো এইগুলো আপনার কাছে শুনতে চাই যে আসলে মানে তাহলে এদের আরো যদি কেউ জড়িত থাকে তাদের নাম কেন আসবে না, আর সেনা প্রধানের আসলে দোষ কি এখানে বলে মনে হয়? না দেখুন, ধন্যবাদ আপনাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যে বিচার বা আইন তার গতিতে চলবে, কে সেনা প্রধান, কে রাষ্ট্রপতি, কে বিচারপতি, এটা দেখার কোনো বিষয় না কিন্তু। আর আমাদের যে চেইন অফ কমান্ড আছে সেখানে অধীনস্থ যদি কোনো অপরাধ করে তাহলে আমাদের MDML আছে, ARI বলে 3টা বই আছে আইনের। আজকের প্রসিকিউটর উনি জানেন, উনি পড়েছেন এগুলো, আইনজীবীরা পড়েন। তো আমাদের কোনো জুনিয়র যদি অপরাধ করে তার দায় দায়িত্ব কিছুটা হলেও সিনিয়রকে নিতে হয়। তো আমি শুনছিলাম আমার অনুজ ব্রাদার অফিসারদের কথা যে এখন একটা ক্রান্তি লগ্নে এটা যে এটাও মনে রাখতে হবে, দিস ইজ নট দ্য গান, ম্যান বিহাইন্ড দ্য গান ইজ ইম্পর্টেন্ট। সশস্ত্র বাহিনী তার নিজের গতিতে চলে না, সরকার এর দায় নিতে হবে। আজকে সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা তো সরকার করেছে, তারেক সিদ্দিকী করেছে। তো সেখান থেকে শুরু করতে হবে বিচার, এবং হচ্ছে, আশা করছি যে বিচারটা হয়তো হবে। কারণ এখন যদি বিচার না হয় তাহলে তো এই দেশ পৃথিবী টিকে থাকবে না। বিচার আছে, টুডে টুমোরো বিচার হবে। তো এখন বিচারের ফাঁক ফোকর দিয়ে 2-1 জন এদিকে হয়তো এদিক সেদিক চলে যাবে, কিন্তু ইন জেনারেল যারাই যে দায়িত্বে আছে বা যে অপরাধ করেছে তার দায়ভার তাকে নিতে হবে। এবং তার অধীনস্থ যদি কোনো অন্যায় করে থাকে, একটা চমৎকার রুল আছে, আমাদের নিয়ম আছে যে কোনো সিনিয়র অফিসার যদি অন্যায় করে, কিছু কিছু অন্যায় আছে যেগুলো করলে জুনিয়র অফিসার তাকে অ্যারেস্ট করতে পারে। সিভিলে কিন্তু এত কঠিন আইন নাই। তো আমি মনে করি যে আমাদের যে সুশৃঙ্খল বাহিনীকে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় ধ্বংস করেছে, সেখান থেকে আমাদের যে পুনরুদ্ধার করতে হবে এই বাহিনীকে। তার জন্য অধিকাংশ বাহিনীর সদস্যরাই ভালো আছেন, ভালো থাকবেন, এবং আমাদের স্ট্রাকচার এমন 50% অফিসার যে সরিয়ে দেওয়া হয় বা 50% সদস্য চলে গেল, স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি যেটা আবার ওই দত্ত, যেমন রক্তবিন্দু থেকে আবার দত্ত গড়ে উঠে, আমাদের এটা গড়ে উঠবে। আপনি দেখেন যে স্বাধীনতা উত্তর আমাদের যে সেনাবাহিনী ছিল, এটা মেজর র্যাঙ্কের অফিসাররা পুরো সেনাবাহিনী চালিয়েছে। সেক্টর কমান্ডাররা হাইয়েস্ট র্যাঙ্ক ছিল মেজর। প্রয়োজনে সিনিয়র অফিসার যারা করাপ্টেড, যারা অন্যায় করেছে, তাদের সব বাদ দিলেও সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কিছুই হবে না। আমাদের স্ট্রাকচারটাই খুব চমৎকার ভাবে তৈরি করা থাকে যে 1-2 জন চলে গেলে বা কিছু অফিসার দুর্নীতির কারণে বা অন্যায়ের কারণে চলে গেলে আমাদের বাহিনীর কোনো ক্ষতি হবে না। আর এই কিছু লোকের অপরাধের কারণে বাহিনীকেও কলুষিত করা যাবে না। এই বাহিনী টিকে না থাকলে দেশ টিকে থাকবে না। সুতরাং বাহিনী, আপনি একটু দেখবেন তদন্ত করে যে 2007 সালের 21শে জুলাই আমি প্রেস ক্লাবে আমার একটা বই উদ্বোধনের সময় বলেছিলাম সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন। 2007 সালে আমাকে প্রথম আলোর এক সাংবাদিক বলছে, আপনার অনেক সাহস, আপনি কিভাবে বলছেন যে সশস্ত্র বাহিনীর সংস্কার দরকার? তখন থেকেই কিন্তু পলিটিসাইজ হয়েছে। আমরা বুঝতে পেরেছিলাম যে এই সশস্ত্র বাহিনীকে যদি আমরা উদ্ধার না করতে পারি, আমরা অপকর্ম থেকে বের করে নিয়ে আসতে না পারি। আচ্ছা দেখেন, অধিকাংশ অফিসার ভালো থাকতো যদি জেআরবি বা আপনার র্যাব না হতো। র্যাবে যদি অফিসাররা না যেত, এত অপরাধ করার সুযোগ
মূল বাহিনী থেকে করার সুযোগ কম। 7 খুনের কথা যদি বলেন, সেটা র্যাবে গিয়ে আর্মি অফিসাররা করেছে। সো এই র্যাব তৈরি করেছে কে? একটি দল, একটি বড় দল। জিআরবি কে তৈরি করেছিল? একটা বড় দল। বাংলাদেশের যত বড় বড় সমস্যা হয়েছে সেগুলো বড় বড় দলরাই তৈরি করেছে, এবং এখনো বড় দলরাই ক্ষমতায় যেতে চায়, স্বৈরাচার হতে চায়, ইলেকশনে পিআর পদ্ধতি আনতে চায় না। মুখে বলে আমরা জাতীয় সরকার করব, কিন্তু পিআর তো জাতীয় সরকারের জন্য বেস্ট প্রসেস, যে ভোটের মাধ্যমে জাতীয় সরকার। আর আমাদের দেশে তো সরকার, ওই যে ব্রিটিশ আমল থেকে সরকার বাহাদুর, সরকার যত দুর্বল হবে জনগণ তত সবল হবে। এটাই এই আমাদের ডেমোক্রেসি। সরকার বাহাদুর, ওনারা যা ইচ্ছে তাই করে। এই যে বর্তমান সরকার, এটা অথর্ব সরকার, তারা জাস্ট হালিয়া রুটি খেয়েছে এতদিন। আপনি দেখেন একটা সরকার, যেই সরকার হওয়ার কথা, আবু সাইদ মুগ্ধদের সরকার, শহীদের রক্তের সরকার, জনগণের সরকার, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। তাদের উচিত ছিল এই ঐক্যবদ্ধ পরিষদ না করে, কমিশন না করে, যে আগস্টের উদ্দেশ্য বা মিশন ভিশন ইয়ে করার জন্য, পালন করার জন্য, কার্যকর করার জন্য একটা কমিশন, যে আমরা যে বিপ্লব হয়েছে, যে সংগ্রাম হয়েছে, যে উদ্দেশ্য ছিল, সেটাকে আমরা সেই তার পক্ষের সরকার, তাদের তো নিরপেক্ষ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা তো চাই না যে আমি স্বৈরাচারের দিকেও গেলাম না, বিপ্লবীদের দিকেও গেলাম না, আমি নিরপেক্ষ। এটা তো অথর্ব সরকার। এবং সরকার প্রধানকে নির্বাচন করা হয়েছে, ওনার যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট যোগ্যতা, যথেষ্ট কাজ করেছেন, কিন্তু ওনার পারিষদ উনি সঠিকভাবে নির্বাচিত করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। সেখানে আমরা দুর্বল। এইদিকে সরকার এবং সেনাবাহিনীর সাথে, সশস্ত্র বাহিনীর সাথে একটা সম্পর্ক যেটা থাকা উচিত। এবং মনে রাখতে হবে যে প্রতিটা পলিটিশিয়ানকেই সমরনীতি বুঝতে হবে, অর্থনীতি বুঝতে হবে, রাজনীতি বুঝতে হবে। তিনটা না বুঝলে দেশ পরিচালনা করা যায় না। সশস্ত্র বাহিনীকে সঠিক পথে আনার জন্য যে যোগ্যতা, যে মেধার প্রয়োজন ছিল, সেখানে আমি অভাব দেখেছি। আজকে 1 বছরের বেশি সময়ে এসে কিন্তু এই ডিক্লারেশন হলো। এটা হতে পারতো উইদিন 3 মান্থ। আর এই বিচার, আমার এখানে 3 জন কলিগ আছে, কোন সশস্ত্র বাহিনীর সদস্যের বিচার যদি বেসামরিক আদালতে যেতে হয়, আমরা বেশি অপমানিত ফিল করি। এই বিচার তো সশস্ত্র বাহিনীর ভিতরেই হতে পারতো। যেই বিচার সশস্ত্র বাহিনীর ভিতরে না করে বরঞ্চ তাদের পালিয়ে যেতে সহযোগিতা করা হয়, তাহলে আমাদের অবক্ষয়টা কতটুকু গভীরে সেটা বুঝতে হবে। সুতরাং জি সংক্ষেপ করবেন। জি, আমি শেষ করছি। পরিশেষে একটি কথা বলি, যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। আমাদের একমাত্র ভরসার স্থল হলো বাংলাদেশের জনগণ, যারা কখনোই কোনো ক্রাইসিসে ভুল সিদ্ধান্ত নেয়নি। এখন দেশ একটা ক্রান্তি লগ্নে। এখানেও আমার প্রিয় জনগণ, আমাদের দেশের মালিক, বাংলাদেশের নাগরিক, এরা যদি সঠিক থাকে দেশ সঠিক থাকবে। অন্য কোনো বাহিনী, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো রাজনীতিবিদ এই দেশকে ধ্বংস করতে পারবে না। সুতরাং জনগণ জাগ্রত থাকুক, আমরা এটা চাই। আমরা জনগণের কাতারে দাঁড়িয়ে সর্বপ্রথম এইবার 24-এর আন্দোলনে সশস্ত্র বাহিনীর সদস্য, তার পরিবার, তার সন্তানরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সংগ্রাম করেছি দেশকে বাঁচানোর জন্যে, মানুষকে বাঁচানোর জন্যে, একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্যে। আসুন আমরা সবাই এই কাজটি করি, যে আমরা আর পেছনে তাকাতে চাই না, আমরা স্বৈরাচার চাই না, আমরা অন্যায় অত্যাচার চাই না, আমরা অপরাজনীতি চাই না, আমরা যেন তেন ইলেকশন চাই না, ভোট চাই না। আমরা সুন্দরভাবে সুন্দর একটি দেশ গড়ে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে চাই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খুরশিদ আলম 1 মিনিট শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। 3-4 আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি ওই যে টেক্সট এর মাধ্যমে বলেন, কারণ আপনার এখানে মনে কোনো সমস্যা যাচ্ছে, কথা শোনা যায় না। জি, আমার প্রশ্ন স্যারের কাছে, বিশেষ করে আসারি স্যারের কাছে, যে আপনারা সাবেক কয়েকজন সেনাপ্রধান কিছু মিডিয়া, আমি দুঃখিত খুরশিদ আলম ভাই, আপনি ওই যে টেক্সট এর মাধ্যমে কমেন্টে করে জানান আপনি। আমি হাসিনুর ভাই, এখানে একটা মানে আন্তর্জাতিক আদালতে, ট্রাইব্যুনালে যেটা তথ্যচিত্র একটা ইয়ে করা হয়েছে, খুবই মানে মর্মান্তিক কিছু দৃশ্যের কথা বলা হয়েছে,
কিন্তু এই গুম খুনের ব্যাপারে, যেগুলো আমরা আমাদের আসলে সাধারণ মানুষের অজানা, যদিও আমরা অনেক ইন্টারভিউ করেছি যারা গুম হয়েছিল, কিন্তু এই যে যারা ফেরত আসেনি, আপনারা যারা ফেরত এসেছেন তাদের বক্তব্য আমরা শুনেছি, কিন্তু যারা ফেরত আসেনি, যাদেরকে মেরে ফেলা হয়েছে, কিভাবে মেরে ফেলা হয়েছে, এরকম খুব সেন্সিটিভ কিছু ইস্যু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তো আসলে আপনার কোনো কিছু জানা আছে কিনা, আসলে খুব মর্মান্তিক কিছু বিষয় নাকি ঘটে গেছে, যে ধাক্কা দিয়ে মেরে ফেলছে, তারপরে পেট কেটে মেরে ফেলছে, এরকম অনেকগুলো ঘটনার কথা আমরা শুনতে পেয়েছি। লজ্জার সহিত বলি, আমি চাই ওই এডজুটেন্ট জেনারেল শুনুক। একটা সোলজার আমার বাসায় আসে, সে বলতে স্যার আমি আপনাকে বলে আমি দায় মুক্ত হতে চাই। আমি সাধারণত বাসায় চিন্তা করি সৈনিক আসলে আবার কোন মানে পালায় আমারে। ওই সৈনিক বললো পেগাসাস মাধ্যমে একটা ছেলেকে শিবির করে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে উঠানো হয়েছে রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজের জন্য। ওই সময়টায় অর্থাৎ ভোর রাতে বাথরুমে উজু করতেছিল, তাকে ওখানে নেওয়া হয়। লোকটা নামাজে ছিল, গাড়িতে করে নিয়ে আসতেছে। পথের মধ্যে আজান দিলে সে বলে ভাই আমাকে একটা নামাজ পড়ার সুযোগ দেন, আমি হাফেজ মানুষ। এই হাফেজ শব্দটা তাকে গায়ে রাখছে। তারপর নিয়ে যাওয়া হয়েছে ওকে হ্যান্ডকাপ, ওই ছেলেটাই হ্যান্ডকাপটা ড্র করে মানে কোথ থেকে। তো ওরা সবাই এক রুমে থাকে, কিন্তু ওই সৈনিক তো চলে গেছে, মনে করেন যেখানে রাখে বন্দীদের সেখানে নিয়ে গেছে। 3 দিন পর ওই হ্যান্ডকাপটা ফেরত দেয়, তখনও বুঝতে পারে তাকে মেরে ফেলা হয়েছে। তো আমি তো নূর খান বাইরে বলে ভাই একটু আসেন, আমার বাসায় বসে তফসারা করা হলো। এই তফসারা এখনো চলতেছে। কত নির্মম ইঞ্জেকশন দিয়ে মেরে, একটা লোক যদি মনে করেন খারাপ মানুষ হয় তাও চলে, এটা হাফেজ জানার পরে তাকে মেরে পেট কেটে বুড়িগঙ্গায় ঢেলে দিলেন। এটা কোন মানবতা? কোথায় আমরা পৌঁছে? আমরা মানুষ। পাকিস্তানের তো এই কাজ করে নাই, খালি পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। এই সুশীলরা বলে এদের এখন জুতা পিটা করা দরকার। এই পাকিস্তান এই সুশীলদের কেন বলতেছে না আওয়ামী লীগের জুতা পিটা করতে হবে সবাই রে? এর জন্য সাফাই গায়ে গেল, এতদিন লাগবে, এই অর্ডার পাই না, ওই পাই না। তুই জানোস তো বেটা ফাদিল কোথাকার? আমার রক্ত গরম হয়ে আপা। এই যে আমি অনেকে বুঝে না, আমার পরিবার বুঝে, আমিও ট্রমার মধ্যে থাকি। যখন মনে হয় যখন মেসের সামনে ওই সরকার চলাফেরা আবার আগুন জ্বলে। এদেরকে মানুষ ছিল, এদের জন্য কি করা হয় নাই? হোয়াট দে হ্যাভ ডান উইথ আস? কি করে নাই তারা? সে শিবির করে বলে আপনি তাকে এভাবে মেরে ফেলবেন? লজ্জা লাগে কি? আপনারা অফিসাররা নষ্ট হয়েছেন, আমাদের সৈনিকগুলিকে নষ্ট করছেন। আমি আসল কথা আসি আপা, এই যে সেনাপ্রধান জানে মেজর জিয়া কতটুকু অপরাধী কি অপরাধী না, তার মুক্তির জন্য কোনো চেষ্টা করছে এই সেনাবাহিনী? না আমাদের আব্দুল হক স্যারের কোর্সপেট কিছু করার নেই স্যার, আপনার বলতেছে পারতো না এটা 16টা বানার জঙ্গি বানাইয়া মনিরুল এই প্যাকেজগুলি করছে। সে নিরীহ, একদম নিরীহ হইতে পারে, বিপ্লব সবার মনে থাকে। হাসিনা এতগুলি অফিসার আমাদের মারছে নির্মম ভাবে। এই শালার জেনারেলরা লেখাপড়া শিক্ষা এক একজনের ডিগ্রি মানে নাম লেখার পর ডিগ্রি হলো গিয়া মানে 3 পাতা ডিগ্রি, লাইন পুরা শেষ, এত ডিগ্রি। এরা কি কাজ করছে? অথর্ব জেনারেল সব, কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আমি হক স্যারে বলছিলাম বিপ্লবের আগে দিয়া, যত সিনিয়র তত কনফিউজ। আপনার মধ্যে আত্মবিশ্বাস নাই, নামেন বিপ্লবে। মানে কি বলবো, ইমিডিয়েট সিনিয়র আগারাগি করি। এখন দেখেন এই জিয়ার জন্য কিছু করে নাই, বলতেছে না, করতেছে না। আর আমি ওই উপদেষ্টাদের কাছে বলে ওয়েস্টের চাপ আছে, মানে এমন ভাবে পেঁচানো হয়েছে জঙ্গি নাটক। আমি সেই কথা বলছি ওই বসিলা হুজুরের সাথে বিস্তারিত। আমি জিয়া বাইরে কোনোদিন দেখি নাই, নাম শুনছি আপনাদের কাছ থেকে, কোনোদিন তারা দেখি নাই। সে নাকি তার সামরিক প্রধান। যাই হোক আপা, আপনি বলছেন নির্বাচনে সেনাবাহিনী প্রভাব, নির্বাচনে সেনাবাহিনী প্রভাব করার স্কোপই নাই। জেনারেলদের কোনো কাজ নাই, সব কাটে জেনারেল বাড়ি ভাড়া দেন, কোনো অসুবিধা নাই। কোনোভাবে প্রভাবিত হবে কিনা এখন যে না, কোনোভাবে প্রভাবিত হবে না। নির্বাচনে থাকে লেফটেন্যান্ট কর্নেল বিলো, তারা সৎ ভালো, তারাই মানে আমাদের সেনাবাহিনীর মানদণ্ড বলেন অধিকার। এই জেনারেলগুলি সব হারামখোর, এই অল্প কিছু বাদে, অল্প কিছু জেনারেল ছাড়া, যিনি এই বদমাইশি করতে ঢাকা শহরে আশেপাশে ঘোরাফেরা করতেছে, সব সুবিধাবাদী জেনারেল। এদের বায়োডাটা নিয়ে ফায়ার নট রিকোয়ার। অদারওয়াইজ এই মোটা মোটা জেনারেল আমার কোনো কাজে লাগবে না। দে শুড গো ব্যাক। আর আমি বসে অর্ডার দেবে, অর্ডার জন্য দরকারই নাই। ইলেকশন কমিশন আদেশ দিবে ডিপ কমান্ডারের কাছে, ডিপ কমান্ডারের আদেশ ফলো করবে। এটা রিস্ক করে দেখতে পাবে, কিছু বলার নাই। এখানে চেইন অফ কমান্ড কাজ করারই নাই, তারই কাজ হবে না। যার যে দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করবে, কোনো ফাইল নেবে না এখানে। আমার বিশ্বাস লেফটেন্যান্ট কর্নেল বিলো তারা আমাদের পাস বুঝে, তারা এই ভুল করবে না। আচ্ছা, এখানে দেখেন মেজর ডালিম আমাদের বিপ্লবী, তারা কেন ফিরে আসবে না?
তাদের সুবিধা নিচ্ছে সেই রাজনীতিবিদরা। তারা ফ্যাসিস্টকে আইডেন্টিফাই করছে বহুত আগে 75-এ তারা আইডেন্টিফাই করছে শেখ বংশ মানে হলো গিয়া খুনি বংশ। এই ডিএনএর মধ্যে গ্যান্ডাম আছে। মিথ্যা বলে মানে আমি মিথ্যা বলে কি করেনি তারা, আমাদের 71টা পচাই দিছে। এদেরকে ফিরে আনতে হবে। কিসের ক্ষমা? তারা সূর্য সন্তান, ফিরে আনতে হবে। দেখবেন সব সুশীল সোজাইয়া যাবে। ওই যে যারা সংবিধান বিশেষজ্ঞ হয়েছে তারা সোজাইয়া যাবে। অল বাটপার আমরা নির্বাচন করে সিলেক্ট করি সব চোর বাটপারদের চুরি করার জন্য। আমাদের এই সংবিধান দরকার নাই। বিপ্লবটার 12টা বাজায় দিছে এই সুশীল, বিপ্লবটা নিয়ে গেছে সংবিধানের আওতাধীন, সবকিছু অবৈধ। আপনাকে বিপ্লব ধারণ করে এটা এমন একটা বিপ্লব যে ইট পাটকেল দিয়ে এত বড় শক্তি হাইরে গেছে। ও তো বলবেই ওরা হাইরে গেছে সার্বভৌমত্ব বিপদে, কারণ ও তো ওইরকম চেতনার লোক। কাজ করছেন ভাগার জন্য, এরা হাসিনার সাথে কাজ করতে ভেঙে যাওয়ার জন্য সব ভাগছে। ইট পাটকেল এসেট লজ্জা। মানে ড্রোন উড়াই আপনারা দেখছেন কোথায় লোক আছে সেখানে মারছে, আর সেই ড্রোন উড়েছেন সেনা সদরের নিচে কমান্ড পোস্ট থেকে। এটা কত অথর্ব হইতে পারে? জেনারেলগুলোর এক জায়গায় রাখছে নক্ষত্র। মানে আজকাল ডিজিটাল যুগে এক জায়গায় জেনারেল থাকে, একটা বোম মারলে সব জেনারেল শেষ হয়ে যাবে, তখন কি করবে? এখন তো স্কোপ আছে ব্রিগেডিয়ার জেনারেল বানানোর। আফসার স্যার বলেন সবগুলি জেনারেল এক জায়গায়, একটা বোম যথেষ্ট সব করে শেষ করার জন্য, তখন জেনারেল কোথায় পাবে? সবগুলো জেনারেল নাকি ক্ষিপ্ত, এই যে 56 জেনারেল মানে ক্ষিপ্ত ওয়াকারের উপরে। না না, একটা বিল্ডিং এ একটা বিল্ডিং এ থাকে, মানে নক্ষত্র বিল্ডিং। চিন্তা করেন এই আইকিউ নাই যে জেনারেল এক জায়গায় রাখা যাবে না, এটা অ্যাসেট। তারাই তো মূল্যায়ন করে নাই। এই হাই রেজ বিল্ডিং বানাইছে এক জায়গায়, কোথায় যাবে? এখন আমি সমস্যা গোটা বিশেষ জেনারেল চলে যাক গোটা বিশেষ জেনারেল চলে যাক, আমাদের ইয়াং ব্রিগেডিয়াররা ভালো কাজ করবে, অনেক ভালো কাজ করবে। চ্যালেঞ্জ এদের দরকার, এদের 1000 গুণে ভালো কাজ করবে। এরা সব সমস্যা জেনারেল। আর প্রেস সচিব বলছে প্রাথমিক, আমি বলতেই পারি আপাতত হচ্ছে না। ঠিক কেন টেল বিচার বিবেক বিচার আমাদের কিছু প্রাথমিক তদন্ত, এটা প্রাথমিক তদন্ত। মানে আজ যাতে কেউ পালাতে না পারে সেজন্য। না না, এই মহব্বত করার কিছু নাই আপা। আমার গুম কে করছে আমি জানতে চাই। আমার গুমে কে আমাকে ধরাই দিয়েছে, কোন অফিসার আইছিল আমি জানতে চাই। তার বিচার হইতে হবে। বিচার বলতে বুঝি যে স্বীকার করুক অপরাধ। বিচার কিভাবে? নট বদার্ড, হি হ্যাজ টু সে আই ওয়ান্ট টু সি হিজ ফেস। কে সেই গাদ্দার? এটা হলো কথা। অনেক লেজ, অনেক লম্বা, অনেক সময় লাগবে। শুরু হয়েছে, চলবে। এরকম অকার তো আমি বলবো এটা মানে বোকা মার্কা লোক। আমি কি বলবো, আমি কিছুই বলার নাই। এরকম মানে বিপদ দেখে নিজের ঘরে গালি খায়, গালি খায় ছাড়া বিশ্বাস করেন বাই সোল হি ইজ নট দ্যাট ব্যাড, বাট গালি খায় সে কারণ ছাড়া। জনগণ তার গাইলে কারণ ছাড়া, বিকজ তার দুষ্ট লোকগুলি আশেপাশে। তার মধ্যে মানে আমি কি করবো, কিছু বলার নাই। তারপরে এটুকু বলবো আপা, যারা পলাইতে পারবেন না, ইন্টারপোলের মাধ্যমে আপনাকে নিয়ে আসা হবে। তখন আপনি আরো ব্যথিত হবেন। বুক ফুলে থাকতেন, হৃদয়ের দণ্ডটা কম হইতো, আপনি বলতেন হ্যাঁ আমরা বাধ্য হয়েছি। আদেশ মানে আমরা অভ্যস্ত, আদেশ মানছি। আদেশ মানছি। এখন বুঝেন এই সংস্কার আইনটা আমরা চাইছিলাম কত কাজে লাগতো। এই সুশীলরা, এই আমাদের সেনাবাহিনীর সুশীলরা বেশি বিজ্ঞ। আমি অবৈধ আদেশ মানবো না, কিছু আমার দণ্ড হবে না, কত সিস্টেম ছিল, করেন নাই। এখন আপনারা সাফার করবেন। একটা মজার কথা বলি আপা, গত বুধবার মাইকেল চাকমাকে, অর্থাৎ যেদিন আদেশ বাইরে হইলো মনে হয়, মাইকেল চাকমাকে দণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, দণ্ড দেওয়া হয়েছে মাইকেল চাকমাকে 7 বছর, মোস্ট প্রবলি 7 বছর দণ্ড। কি একটা চাঁদাবাদের মামলা 7 বছর দণ্ড, চাঁদাবাদের মামলা 7 বছর। মানে সে তো লুকাইয়া ছিল না, তো গুম ছিল, তারে দণ্ড দিয়ে দিয়েছে 7 বছর। মানে ফাইজলামি কিভাবে, তা আবার কোন রাঙামাটির, মানে উদ্দেশ্য, আমি মনে করি উদ্দেশ্য প্রণীত ভাবে ইনফ্লুয়েন্স করে মামলা টিকবে না। চাঁদা দিতে হলে কেউ বলবে নাকি আমি চাঁদা দিচ্ছি, চাঁদার মামলা টিকে না আপা, সাক্ষী লাগে, অনেক কিছু লাগে। যাও, মানে এই করা উদ্দেশ্যটা কি? আরো অনেকগুলি মামলা আছে। অর্থাৎ মাইকেল চাকমার কাছে এমন তথ্য আছে, আমি ফাঁস করতে যাচ্ছি না, সেনাবাহিনী ভালো চাই, মহাবিপদে পড়বে সেনাবাহিনী। যাও, মাইকেল চাকমাকে এইভাবে কইরা একটা নগ্ন কাজ করলো, এটা না করলেও পারতো, যেহেতু তারাই কাজ করছে। অনেক স্কোপ ছিল, আরো কিছুদিন পরে রায় দিতে পারতেন, বাট রায়টা করাইছে যাতে এটা আগে না বাড়ে। অর্থাৎ মাইকেল চাকমার কারণে আপা এই সিটিআইবি যারা নাম আসছে, এই নামগুলি মাইকেল চাকমাদের কারণে আইছে। সিটিআইবির দায়িত্ব না আমাকে ধরা বা আদমি স্যারকে ধরা, এটা হলো কি আইবির নাম আসে নাই। মানে আমি জানি না কার বুদ্ধিতে এরা চলে, এত চাঁদা করলে কেমনে হবে? চাঁদাবাদের মামলা 7 বছর জেল হয় না, হয়েছে ঠিক আছে, বাট বাকি আরো 11টা মামলা নাকি তার নামে আছে। মানে এই ধরনের অসভ্য আচরণ, মানে আমরা সংস্কার হতে চাই না,
আমরা জঙ্গলি হইতে চাই, এখন এই খুনি হয়ে থাকতে চাই। এখন যে মাইকেল চাকমাদার ইপিডিএফ হয়েছে আমার খুব লজ্জা লাগতেছে, মানে আমি কিছু বলতে পারতেছি না, হতবাক। আমরা কোন ধরনের মানুষ? একটা লোক গুম করে রাখলাম, বেটা বিয়া করে নাই, আমি এর বুদ্ধি দিলাম মাইকেল চাকমাকে গুডবুকে নাও, নিজে নিজে ফেরে বলছি, ওদের অফিসারে বলছি কাজে লাগবে আমাদের দেশ গড়ায়, হিল কাছে গড়ায়, তো উল্টা মামলা দিয়ে বিচার দেওয়া হয়েছে, যাতে এই বিচারটা বাধাগ্রস্ত হয়। এইটা ভুল, মানে আমার কথা হইলো এই ধরনের ফাইজলামি মানে আমাদের জন্য ক্ষতিকর, লজ্জাকর। পত্রিকায় উঠছে আমার দেশে, আজকে আমি দেখতেছি। আপা আমার কিছু বলার নাই, আমি বলে হেদায়েত দেই। ধন্যবাদ আপা। ইমরান ভাই থেকে শুনতে চাই। ইমরান ভাই, আপনাকে দিয়ে শেষ করব, যে সবার অনেক আলোচনা শুনলাম, আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো আপা এটাই যে আমাদের এখন যারা কমান্ডে আছে, বিশেষ করে সেনাপ্রধান তো সেনাবাহিনীর গার্জিয়ান, তার উচিত এখন যেটুকু তার ঘাটতি ছিল, বোধোদয়ের অভাব ছিল, তার এখন উচিত স্ট্রেট যেটা করা উচিত সেটা করা, অ্যাজ পার দি ল অফ দি ল্যান্ড, এবং প্রধান উপদেষ্টাকে তাকে সহযোগিতা করা এবং এই আদালতকে সহযোগিতা করা, এটা হলো তার নৈতিক দায়িত্ব। সে নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, তার আমরা খুব ভালো জানি, সবাই ভালো বলে। দেখে তার কথা যখনই আসে সবাই আমরা কিন্তু তাকে ভালো বলি, কিন্তু আমাদের কষ্ট লাগে সে যখন দুষ্টদেরকে সেভ করতে চায় বা তার নামে এগুলো শুনি, বা যে দুষ্টের দমন হবে, শিষ্টের পালন হবে। আরে ভাই, তুমি কি ঠিকা নিছো নাকি? তোমারে কে এই দায়িত্ব দিছে? শেখ হাসিনা পালাই গেল, তুমি কেন এখানে থেকে এই ঝামেলা নিতে চাও? এগুলো শেখ হাসিনার ঘাড়ে উঠাই দাও, সব শেখ হাসিনার মাল, তোমার কিছু না। তো তুমি তো কথা এগুলো করনি। এই আমার কথা হলো আপা, যে আমরা যারা যে সমস্ত অফিসার, এই যে কর্নেল হাসিন স্যার বা ফেরদৌস স্যার, আরো যারা আছে, যে মেজর জিয়া হলো একটা কোর্টে সোড়াপনা, একটা নাম, একটা অত্যন্ত ধার্মিক ছেলে। এখন তারা কি মানে সালাফি? আরে সালাফি হলে কি তারে কি তুই জঙ্গি বানাবি নাকি? কোথায় আছে লেখা? হ্যাঁ, এদেশে কাদিয়ানিরা অনুষ্ঠান করতেছে না? এখানে এদেশে কাদিয়ানি মেজর জেনারেল হয়নি বাংলাদেশ আর্মিতে, আমরা জানি না? তুই সালাফির কি দোষ? হ্যাঁ, তা এখন এই জিয়া হলো, মানে তার একটা আইডিওলজি আছে, সে একটা আদর্শ নিয়ে চলে। সেই অফিসারটা কোন রকম, ওই যে সে কিডন্যাপ হয়েছিল, তাকে অ্যারেস্ট করেছিল, সে একটা বুদ্ধি করে ভেঙে যায়, তো ভেঙে গিয়ে সে বেঁচে যায় জীবনে। এখন এই জিয়ার মানে আমি এত মামলা, এখন তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, এটা তো কষ্টদায়ক। আমরা তার দেখি, এবং সে একটা হিরো, একে তো আরো বরং মানে অনেকভাবে ক্ষতিপূরণ দিয়ে বাংলাদেশ আর্মিতে বা যে ভাগে হোক তাকে একটা জায়গায়। এখন হি ইজ নট অর্ডার। এই যে আমাদের এই বিপি কর্নেল হাসিন স্যার, বিপি বাংলাদেশ আর্মিতে স্বাধীনতার পরে এর চেয়ে কোনো মাঠে যুদ্ধে এই অফিসারের চেয়ে কত ভালো অফিসার নাই, সাহসী অফিসার নাই। আমি তো আপনি জানেন, আপনার এই ইউকে টিভিতে আমি বলছি তার জামিনে তাকে মুক্ত করার জন্য বলছি না আপা, আপনার ওনার এই যে আজমি স্যারের কথা, হাসিন স্যারের কথা মনে আছে আপনার? কোরবানির আগে, ঈদের আগে, রোজার ঈদের আগে বলছি স্যার এদেরকে ছেড়ে দেন। আমি ওয়াকারকে বলছি, ওয়াকার হাসিন স্যারকে ছেড়ে দাও, ওয়াকার আজমি স্যারকে ছেড়ে দাও, এরকম যারা আছে মা বোনের দিকে তাকে সমস্ত শিক্ষার্থীদেরকে ছেড়ে দাও যারা গুম হয়ে আছে। কিন্তু এদের বিবেক তখন ছিল না, এখন কিসের বিবেক? কোথেকে বিবেক আসে? এগুলি তো হলো অ্যাকচুয়ালি অত্যন্ত শয়তানের, যেগুলি বলে শয়তানের চরিত্র। এখন কোনো এই সমস্ত শুদ্ধ কথা আমরা শুনতে চাই না। বাংলাদেশ আর্মি কখনোই কতিপয় লোকের জন্য হিউমিলেটেড হতে পারে না। ইমেজ উদ্ধার করতে হবে, বাংলাদেশ আর্মিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে, সাধারণ মানুষের মনে এই ধারণা দিতে হবে যে অ্যাজ এ হোল উই আর নট ব্যাড, মেবি আ ফিউ পিপলস আর ব্যাড। আমাদের কিছু ব্যাড এলিমেন্ট আছে, সব জায়গায় ব্যাড এলিমেন্ট থাকে কম বেশি। সুতরাং আমাদের যাদেরকে 5ই আগস্টের পরে, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট, এই 3 দিন, এই সময় অনেক অফিসার যারা ডিজেফাইতে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন দোষে দুষ্ট, এই অফিসারদেরকে পোস্টিং করে সরাইয়ে দেওয়া হয়েছে। এরকম আমি তারা মানে মনে করছে ঢাকা থেকে চলে গেলে আমি বেঁচে যাবো। এইগুলি কাদের আত্মীয়, কি করেছে না করেছে, অল আর দেয়ার। আপনি জানেন এই যে নাহিদ ইদ্রিস নাকি জানো, নাবিলা ইদ্রিস, ঘুম কমিশনে সিআইডিতে, এই নাবিলা ইদ্রিস বলছে আমরা কতবার গিয়েছি, বলছে এই যে আলামতটা গেল কই, এখানে তো ওয়াল ছিল না, এখানে তো ভাই আগে দাগ ছিল, ওগুলো গেল কই? দে আর টেলিং অল ননসেন্স। তুমি এগুলো কেন নষ্ট করবা? তোমার কি দায় থাকছে? তুমি তো দোষী। তাহলে তুমি এখন বলিস না, তাহলে তুমি তো দুষ্টের সাথে যারা সহযোগিতা করবে সে তো দুষ্ট, সে তো ক্রিমিনাল। তো আমরা কথা হলো আমরা এগুলি যেন, যারা জঙ্গি নাটক বানিয়েছে, আমি আবার বলি, এই মানুষকে, নিরীহ ফ্যামিলিগুলিকে শেষ করেছে, এই ঘুম করে রাখছে, ব্যাংক থেকে টাকা তুলতে পারে না, ফ্যামিলিগুলো চলতে পারে না, না খেয়ে মরতেছে, এবং চিকিৎসা নাই, ছেলে মেয়ে পর্যন্ত ধরে নিয়ে গেছে, দুধের শিশুকে ধরে নিয়ে গেছে, মা বোনকে রেপ করেছে ওখানে নিয়ে। এটা কি? এটা কোনো মানুষ হতে পারে? এদের প্রতি কিসের মায়া ভাই? এদের প্রতি কিসের কম্প্রোমাইজ? তাহলে তো তোমরা একই দল,
তোমরা তো মানুষ না, তোমার ছেলে মেয়ের প্রতি, তোমার বউয়ের প্রতি যদি এগুলি করতো, তোমরা কি করতা? তোমরা কি এটা মানতে পারতা? আমি তো মনে হয় না। দেখেন আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতা একটা অনুশোচন নাই, অনুতাপ নাই, কারো নাই, নট সিঙ্গেল। তারা এখনো বলে কি এটা করছে ওই ছাত্ররা করছে, ওরা করছে, যে 1400 মারা গেছে নাকি এই ছাত্রদের কারণে, যারা বিপ্লবী তাদের কারণে। লুকাটে মানে অডাসিটি এবং বিবেক কোথায় চলে গেছে। আর জাতীয় পার্টি একটা স্টুপিড পার্টি। দেখেন এই যে বেটা, এই নাম কি হয়েছে জেনারেল সাদের ছোট ভাই গোলাম কাদের, তুই বেটা ইন্ডিয়া থেকে আসলে কি বললি যে ইন্ডিয়ার অনুমতি ছাড়া বলা যাবে না। তা তোর তো বেটা বোরখা পরে চলা উচিত, তোর বোরখা পরে চলা উচিত। তুই মেয়ে মানুষের মতো বোরখা পরে চল। তুই কিভাবে রাজনীতিতে আসো? তুই আবার কি করে আজকে যাও অনুষ্ঠান করতে শামীম পাটোয়ারি ব্যারিস্টারকে দিয়ে তুই প্রেস কনফারেন্স করো? লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। এগুলি এত লোক, এগুলি জানোয়ারের চেয়ে নিচে চলে গেছে। সুতরাং আমাদেরকে কোনোভাবে আগামী ইলেকশনে সুযোগ দেওয়া যাবে না। আমাদের ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। যেভাবে ডাকসুকে বাধা দিয়েছে, জাকসুকে বাধা দিয়েছে, রাকসু চাকসু সব ইলেকশন 7টা পাবলিক ইউনিভার্সিটি যেন ঠিক মতো ইলেকশন হয় এবং জাতীয় ইলেকশন আগে এরা যেন গ্রামে গঞ্জে ছড়াই যায়, তাদের বাড়িতে ইউনিয়নে গ্রামে চলে যায়, যাতে কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারে। আই ডোন্ট বিলিভ সেনাবাহিনী অলসো পুরাপুরি। সেনাবাহিনীর মধ্যে অনেক আছে, ছাত্রলীগ যুবলীগের আত্মীয় স্বজন ঢুকে আছে, সৈনিক পদে আছে, অফিসার পদে আছে, অনেক কিছু আছে। সুতরাং আমাদেরকে পাহারা দিতে হবে এবং আরো পাহারা দিতে হবে। আমাদের যারা গোয়েন্দা সংস্থা আছে, বিশেষ করে আপনি জানেন সিলেটে গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডাইরেক্টর এনএসআই সাতুনার আত্মীয়, তাকে ঢাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এখনো কি করে সিলেটে থাকে এবং সিলেট দিয়ে ভাগবে। আরেকটা জায়গার কথা ফেরদৌস স্যার ভুলে গেছেন, ময়মনসিংহ এর এদিক দিয়ে যাওয়ার একটা বিশাল স্কোপ আছে। ময়মনসিংহ এর রুটে বিশাল একটা স্কোপ, এদিক দিয়ে অনেক গিয়েছে। এবং যারা গোয়েন্দা সংস্থায় যারা আছে এদেরকে নাম রেকর্ড করতে হবে, কে কোথাকার ডাইরেক্টর, এনএসআই ডাইরেক্টরকে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে, হু অল আর ইন চার্জ। You must not leave these people. There should be a list of these people. তারা বহু ফান্ডা খান হয়েছে, আমাকে ধরতে আসছে। আবার আপনি জানেন এই বনানী ডিএসএস থেকে হাসিনা পতনের 3 দিন আগে আমাকে ধরতে আসছিল, এত বড় ফান্ডা খান হয়েছিল। আমি বলছি খালি আমার বাসায় ঢুকতি আমার পিস্তল দিয়ে, না হলে দাও দিয়ে কোপাতা, সোজা কথা। তো এখন এইগুলিকে আমরা যদি আজকে হয়তো আমি মারা যেতাম, কর্নেল হাসিনা তো মারা যেত, কর্নেল আজিজ মারা যেত, আমরা তো সার্ভাইভ করেছি আল্লাহর রহমত, বেঁচে গেছি। তো আমরা কেন ওদেরকে ছাড়বো? আমি তো ভাই সে সাপকে দুধতলা দিয়ে পুষতে পারি না। দে মাস্ট বি পানিশড, দে মাস্ট বি টেকেন ইনটু টাস্ক এবং দে শুড বি হ্যাংড। আসলে আনিসুল হক মন্ত্রী, আইনমন্ত্রী, ওরে আগে ঝুলাইতে হবে। এবং আরেকটা হলো সালমান এফ রহমান, হাজার হাজার কোটি টাকা মানুষের মারছে এবং অনেকে সুইসাইড করছে শেয়ার বাজার দিয়ে, ওকে হ্যাং করতে হবে। এইগুলিকে 2-4টা হ্যাং করেন, তারপর দেখবেন কেমনি বাংলাদেশ ঠিক হয় না, ঠিক হতে বাধ্য। ধন্যবাদ আপা। আপা 30 সেকেন্ড। আমার কত অপরাধ করছেন বিপ্লবটা ধারণ করে বলেন যে হাসিনা খাটাসের জন্য, কুখ্যাত হাসিনা ফ্যাসিস্টের জন্য আজকে আমরা এই অপকর্ম করছি। এটা বলতো লজ্জা আপনাদের, এত প্রিয় হাসিনা আপনাদের, আমার লজ্জা লাগে এটা আমাদের সশস্ত্র বাহিনী। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছেন ঠিক। আচ্ছা, যেহেতু উনি বলেছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনিও 30 সেকেন্ডে বলেন আপনার শেষ বক্তব্য প্লিজ। 30 সেকেন্ড। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আইনকে আইনের পথে চলতে দিতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং আমরা চাই এই সেনাবাহিনী আবার প্রফেশনাল আর্মিতে ফেরত আসুক। 200 কেন 400 অফিসারও যদি চলে যায়, একদিনে এক রাতে যদি 400 অফিসারকেও চাকরি থেকে নিষ্কান্ত দেওয়া হয়, আর্মি আরো ভালো চলবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমার বিশ্বাস আরো ভালো চলবে, আরো প্রফেশনালি চলবে। এই হাসিনার কুলাঙ্গার গুলাকে আমি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ রাখবো, আপনি এগুলাকে করেন। আর উপদেষ্টা কোনগুলা 5টা 6টা কোনটা ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ আছে, এদেরকে করতে হবে। রয়ের সাথে কারা কথা বলে রাত্রে খবর আসে, কিন্তু কার সাথে কথা বলে? উত্তর দক্ষিণ দূতাবাস গুলাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কারা? এই যে গত 3-4 দিনে করেছে, কারা করেছে? লাভ হয় নাই তো করে, দরজা বন্ধ। আমি একটা ফেসবুকে পোস্টও দিয়েছি যে সকল দরজাই তো বন্ধ, এবার সিরাতুল মুস্তাকিমে আসেন, সোজা লাইসেন্স সেনাপ্রধান সাহেব, আপনি সোজা আইনের পথে আসেন এবং আইন মোতাবেক কাজ করেন। জি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি মেজর আফসারি ভাই শেষ করবেন প্লিজ। আমি শেষ করতে চাই এইভাবে যে আমাদের যে আজকে সশস্ত্র বাহিনীর যে অবক্ষয়, সেখান থেকে মুক্ত হতে গেলে বিচার সুষ্ঠুভাবে হতে হবে এবং সরকার যে শক্ত ডিসিশনগুলো নিচ্ছেন এগুলো মেনটেন করতে হবে এবং সশস্ত্র বাহিনীর মধ্যে শুদ্ধিকরণ করতে পারলেই আমরা এই জাতিকে একটা সঠিক পথে রাখতে পারবো। কারণ আমরা সবাই চাই, শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ উপহার দিতে চাই। এই তো আমাদের, বেশি কিছু তো চাওয়া নাই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি হাসিন ভাই আর কিছু বলবেন? না, কি বলার আছে আপা বলেন। কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায়, যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু। এই গান্ডুগুলা পাবলিকের শান্টিং খায়, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায়, আর সেই রাগ ঝাড়ে আমার উপরে।
ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি। শোনেন ভাইজানেরা, ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায়। দিল্লি হনুজ দুরস্ত, আগে যান ক্ষমতা, তারপর কোয়েন যে আসিছি। যে দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না, তারা আমার পেজে এসে লেদান, লজ্জা লাগে না? তারপরে আওয়ামী লীগের সাথে দল বেঁধে এসে লেদান। আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান, আপনাদের দলের নেতাই কইছে। এই যে শুনেন, শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে, শুনেন। দল ক্ষমতা মেরে কিচ্ছু পাবেন না। এই কদিনে যা হয়েছে গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করতে কিছু খায় নাই। আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই, বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই। যে পাতে খান সে পাতে হাগেন। 1975 15ই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইতো না। সেই 15ই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা। হাসিনা মামলা শুরু করেছিল, শেষ করতে পারেনি। আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছেন তাদের, যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে, তাই করেছে। যে জামাত ছাড়া 2002 সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না, সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে। খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী, রাজাকার, আল বদর। তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল, ভোট টোট দিচ্ছিল। এই টাইমে জোট সঙ্গীকে ভোট টোট দিবে না। যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিচ্ছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না। জোনায়েত শাকির বিরুদ্ধে দেখেন ঝাড়ু মিছিল করছে। জোনায়েত শাকিরের নমিনেশন দিবে বিএনপি, তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। নূরে পটুয়াখালীতে নমিনেশন দিয়েছিল বিএনপি, তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে। এলাকায় বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে। যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না, সব কয়টাই একই ঘটনা ঘটবে, আর ওই আসনগুলাই হারবে বিএনপি। যাই হোক, যেটা নিয়ে আলাপ শুরু করবো কইছিলাম, কি ঘটেছে গত পরশু সেটা নিয়ে কথা বলি। কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা, ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 46 ব্রিগেডের 8টা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় 11ই অক্টোবর রাতে 1:30 থেকে 2টার মধ্যে ঘটনাটা ঘটে। 4টা বাইর হয় আর 4টা বাইরে থেকে ভিতরে ঢোকে। এপিসি মানে জানেন তো, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে, যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে 2টা করে জিপ বোঝাই সৈন্য ছিল। তার মানে একটা সময় 8টা এপিসি আর 16টা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইরে হয়ে। শুধু এটা না, একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডিপ্লয় করা হয়েছিল। জড়ো হয়েছিল ট্রুপস, কি কামে আর্মি জানে। 2 নাম্বার, আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডিপ্লয় করা হয়েছিল, স্বাভাবিকের চাইতে বেশি। কেন আর্মি জানে। 3 নাম্বার, ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না, দেখেছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে, ওই ব্যারিকেড গুলো সরাই ফেলা হয়েছিল। ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে। এটা ছাড়া তার কোনো কারণ নাই। আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি, এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে। কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে? এটা 111 যে হইতে পারে, এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে। এই যে দেখেন পত্রিকাত বাড়িছে, এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। 111 তো কুই ছিল নাকি? তো নিজের দলের নেতা 111 এর কথা কয়, আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে, মানে কই যায়। তা আমি এটা নিয়ে একটা লাইভ করি, কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে। আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে, যদি রাস্তায় এপিসি নামায় ড্রাইভার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে এই সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ, এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এটা। তারপরে তো শুরু হইলো ট্রল, এক একজন এক এক কথা কয়। ইন্টারেস্টিং হইতেছে, যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই, যদিও আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন, এটা এক্সারসাইজ, রোটেশন হইতেছে। তো কয় যে আমার তাকে লোক আসে নাই, তো ভালো কথা। আবার একই লোক আমারে কয় যে আমি মবস্টার, তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি? আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার তাকে লোক আসবে না, এটা কেমনে হয়? হ্যাঁ, আমার তাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে। আমি তো রাজনৈতিক দল করি না, আমার কোনো দল নাই। যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি, ওই অ্যাডম আমরা দেখেছি গত 17 বছর। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় নাই। আর এখন হ্যাডমের একেবারে হারকিউলিস হয়ে গেছে। অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি দেখতো, দেখেছেন? সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার, আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে। খোদা তাআলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে, একদম শেষ দিকে হইলেও থাকবে। কতদিন থাকবে জানি না, যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে।
আশা করা যায়। আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা 1 সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে। যাই হোক, এখন আসে দেখি কু করতে কত সেনা লাগে। মুজিবরা ফুটা করতে সাকুল্যে 300 সোলজার গেছিল, জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র 40 জনের একটা দল। একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু। বাংলাদেশ ঘর পড়া গরু, তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। 8টা এপিসি আর 16 জিপ সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট। নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী, সিভিল প্রশাসনকে না জানায় এই গভীর রাতে এপিসির মুভমেন্ট, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সোজা কথা, ফুল স্টপ। আমার আশঙ্কা যে এটা ওয়াকার একটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি। গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো, তারা কেন জানলো না আগে? আগে জানবো কেমনে রে বেকুবের বাচ্চা, তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস। তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে, হত্যা করে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস, এটা 10-11 মাইল না 12 মাইলের মতো না? এই 12 মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে, কেউ খেয়াল করলো না। এই তো হইতেছে ইন্টেলিজেন্স। তো ঘুমেছিল কে তোরা? তো জায়গায় থাকলে কভার পারলু নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য, যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে? পারিস নাই তো। সজাগ থাকলে তো করবো। তো ঘুমাস তো, নাক ডেকে ঘুমাস। ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে। এডিটর সাহেব, নাক ডাকার একটা সাউন্ড দেন। ক্যাঙ্কা নাক ডাকে বিএনপির লোকগুলো, সেটা দেখি। কেউ কেউ কইতেছে, আমি আরো কেন কনফার্ম হইলাম না, আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে 1000টা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া, আর মফিজ মিয়া ফোন ধরে না। তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল? মোটেই না, ইচ্ছা করে ফোন ধরে নাই। এই সময় কি করা যায়, কি করা উচিত? চুপ করে বসে থাকা, কনফার্ম করা, আর কি করে ফেলবো? এই প্রসঙ্গে কর্নেল মোস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে। পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলো রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। মানে আমি এটা কেমনে জানলাম? আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে, যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে, কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি, যেখানে সেখানে আমি লাইভ করি। ওই কুকুরগুলা তখন এই সুযোগটা দিছে আর কি, কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপও মারলো লাঠি মানে ভাঙলো না। কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয়। সবাই এই যে গরম হয়েছে, আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি, সাথে সাথে 4-5 জন আমাকে ফোন করছে যে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ। আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম, তাদেরও কোনো রেসপন্স পেলাম না। অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার 1-to-1 জানার কথা। হ্যাঁ, গ্যারান্টি। এই যে 46 ব্রিগেডের যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে, এটি হচ্ছে মেইন জিনিস। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জেনারেল ওয়াকার জানায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না, ওটা ভালো মতোই জানেন। বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডি ফ্যাক্টো এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন 5 বছর 6 মাস 23 দিন। কয়া দিলাম, লিগে রাখেন। এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন? 19টা। শেষবার কু করছিল 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর, যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই। কয়েক মাস পর পর একটা করে কু হইতো। গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়াউর রহমানকে সতর্ক করা হয়েছিল, কর্ণপাত করেননি। অ্যান্থনি ম্যাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল, কিন্তু উনি গুরুত্ব দেন নাই। সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার। পরের ইতিহাস তো আমাদের জানা। এরশাদের সময়ও কমপক্ষে 7টা কু হয়। রওনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিস এন্ড পারফরমেন্স, এইটাতে 7টা কুয়ের কথা বলা আছে। 11-তে তো আবার কু হয়। বিএনপি সরকারের ইয়াজউদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়, সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল। যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হইয়া জীবন হারাইলেন, নিজেদের অসংখ্য কর্মী 15 বছর জীবন দিলেন, তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে, যেনবা তাদের কোনোদিন কিছু হয় নাই। বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই, 2-3 ক্ষমতা হারাইছে। প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল, তারে কু করে কে হটাইছে? এরশাদ হটাইছে। তো বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে। আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম। 2007 সালে জেনারেল নাসিমকে তো ভালোবেসে বিএনপি তাদের আর্মি চিফ বানাইছিল। তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কে? আর্মি করছে তো নাকি? এই আর্মিরাই তো ম্যাডামকে মইনুলের বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে।
1/11 কু কইরা বিএনপির প্রেসিডেন্ট নিয়াজউদ্দিনকে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে? এই সেনাবাহিনী চাইছে দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে? কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে, ঢুকে দেবে। কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে? এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর হইল। এই সেনাবাহিনী 2024 জুলাই আগস্টে গুলি চালাইলো, ছাত্র জনতা মারলো, আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের, পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের, এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও। এরপরে এদের শিক্ষা হয় না। কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি। আর একটা জিনিস বিএনপির গান্ডু ছাপরি বুদ্ধিজীবীদের জানাই দিই, ওরা জানে না কি সেটা। আসেন এটা দেখি। বিএনপি সরকারের তো ভারত 2007 সালে জানুয়ারি না, তার 2.5 বছর আগে 2004 সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে আজীবনের জন্য। এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে 2004 সাল থেকে। এরপরে রহস্যজনক ভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের 1996-2001 সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চায় কু করার জন্য, কু করার জন্য। এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল। আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত সময়ের সাপেক্ষে ভিডিও ছিল এবং ভিডিওটি এই মুহূর্তে খুবই জরুরি, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর মধ্যে কঠিন একটি সময় পার করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের মানুষ। সেনাবাহিনী যখন মানুষের আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, মানুষের দুর্বলের প্রতীক এবং মানুষ সেনাবাহিনীকে চরমভাবে বিশ্বাস করে যে দেশের কল্যাণের জন্য সেনাবাহিনী একদম জীবন বাজি রেখে কাজ করে, সেখানে সেনাবাহিনী হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, নানা রকম অপরাধের সাথে জড়িত। শেখ হাসিনার 16টি বছরে এই কাণ্ডগুলো হয়েছে যা মানুষকে হতাশ করেছে, নিরাশ করেছে সেনাবাহিনীর কাছ থেকে। এগুলো কখনোই সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ আশা করেনি। প্রিয় দর্শক, এমন অনেক সেনা অফিসার রয়েছে, সেনা সদস্য রয়েছে যারা মানুষের উপর নির্মম অত্যাচার নির্যাতন করেছে, তাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, নানা অপকর্ম রয়েছে, তার বিরুদ্ধে আলোচনা রয়েছে, তাকে নিয়ে সমালোচনা রয়েছে। একদল বলছে সেনাবাহিনী সেনাপ্রধান যা করছে ভালো করছে, একদল বলছে সেনাবাহিনী বা সেনাপ্রধান অনেক কিছু লুকাচ্ছে, বাঁচানোর চেষ্টা করছে অপরাধী সেনা সদস্যদের, অপরাধী সেনা অফিসারদের। নানা রকম কথা আমাদের এই মুহূর্তে উঠে এসেছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।